গলার স্বর শুনেই চমকে উঠল ইচ্ছে। কান থেকে ফোন নামিয়ে নাম্বারটার দিকে তাকালো। আননোন নাম্বার, অথচ ওই ফোনে ওর বাবা আর রাকিন ছাড়া অন্য কারোর নাম্বার থাকার কথা না। আর রাকিনকেই কল করতে চেয়েছিল ও, কিন্তু এই অচেনা নাম্বারধারীর স্বর চেনা ওর। এটা প্রাপ্ত। মনে পড়ল এই ফোন থেকে লাস্ট কলও প্রাপ্তকেই করেছিল। হুট করে চোখ ভরে উঠতে লাগলো ইচ্ছের। উপাস থেকে আবারও প্রাপ্ত বলে উঠল, হ্যালো। চোখের পানিকে বেরিয়ে আসার সুযোগ দিল না ইচ্ছে। কল কেটে দিয়ে মোবাইলটা ঢিল ছুড়ল বিছানায়। তারপর সোজা ওয়াশরুমে ঢুকে শাওয়ার অন করে দিল ও। বসে বসে ওর অবস্থাটা দেখলো টমি। উঠে গিয়ে বিছানায় থাকা বাটন ফোনটা মুখে নিয়ে কামড়াতে লাগলো। তবে নষ্ট করার মতন করে না, ওটা ইচ্ছের কাজের জিনিস। তবে এর জন্য রাগ উঠেছে ইচ্ছের, তাই ওকে শাস্তি দেওয়ার চলে। টমির কামড়ে আবারও কল চলে গেছে। উপাস থেকে হ্যালো শব্দটা শুনে টমি আরও জোর শব্দ করে উঠল। এবার ও বুঝে গেছে ফোনের ওপাশে থাকা মানুষটা অন্য কেউ না, ও সেই চরম অপছন্দের মানুষ প্রাপ্ত। ইচ্ছের বিয়ে। নওশাদ সাহেব মনের মতন করে সাজিয়েছেন পুরো বাসাটাকে। উজ্জ্বল রোদে বাড়িটার সাজ আরো আকর্ষণীয় লাগছে যেন। গার্ডেনে স্টেজ করে সেখানে ইচ্ছেকে বসিয়ে হলুদ মেহেন্দি লাগানো হচ্ছে। গান বাজনা পর্বও চলছে। হাতে সময় কম থাকায় আলাদা আলাদা দিনে অনুষ্ঠানগুলো না করে বিয়ের দিন সকালেই করা হচ্ছে সবটা। তাছাড়া ইচ্ছে রাকিন দুজনের অমেজ ছিল। আলাদা করে একটা দিনে ঝামেলা চায়নি কেউই। বিয়েটা নিয়ে কথা বলে ইচ্ছে প্রেস মিডিয়ার হিসাব মিটিয়ে দিয়েছে আগেই, যাতে ওকে বিয়ের দিন আলাদা করে প্রশ্নের মুখোমুখি হতে না হয়। তবুও সবাই এসেছে, ছবি তুলছে, নিউজ করছে নিজেদের মতন করে। নওশাদ সাহেবের আত্মীয় স্বজন বলতে শুধু দুটো বোন, একটা ভাই আর ইচ্ছের কিছু কাজিন। বাকি সব ইচ্ছের সঙ্গীতাঙ্গের পরিচিতরা। বাসার সামনের দিকে ব্যালকনিতে দাঁড়িয়ে শক্ত মুঠে রেলিং ধরে ইচ্ছের দিকে তাকিয়ে রইলেন নাফিসা বেগম। ওই জায়গায় আজ তার মেয়ের থাকার কথা ছিল। আর যে যাই বলুক না কেন, রাকিন তো সবসময় খেয়াকেই বেশি প্রাধান্য দিত। আজও খেয়াকেই ভালোবাসে, এটা নিশ্চিত উনি। চোখ ফেটে জল গড়িয়ে পড়ল নাফিসা বেগমের। চলে আসলেন ওখান থেকে। সবাই হলুদ ছোঁয়াচ্ছে ইচ্ছেকে। রাকা পাশে দাঁড়িয়ে আছে, শুধু কিছুই বলছে না। ও মানতেই পারছে না ইচ্ছে বিয়েটাতে রাজি হয়ে গেছে। মেহেন্দি দেওয়ার সময় ইচ্ছের পাশে থাকা বাটন মোবাইলটা বেজে উঠল। তখনই মেহেন্দি পরাতে থাকা মেয়েটি জিজ্ঞাসা করল। ইচ্ছের দৃষ্টি মোবাইলে, আর মোবাইল স্ক্রিনে সেই আননোন নাম্বার। ইচ্ছে বিস্ময়ে সেদিকে তাকিয়ে অস্পষ্ট সুরে বলল, প্রাপ্ত। বাজতে বাজতে কেটে গেল কলটা। প্রাপ্ত নিজেই ফোনটা বিছানায় ছুঁড়ে মারল। এবার দুবার এই নাম্বারে টমির গলা শুনেছে ও। এটা ইচ্ছের নম্বর। ও তো ইচ্ছেকে কল করেনি। তবে তো এটাই দাঁড়ায় ইচ্ছে কল করেছিল ওকে। কিন্তু আজ ওর বিয়ে, ওকেই বা কেন কল করতে যাবে ইচ্ছে? সন্ধ্যায় খই আর ওর আংটি বদল, আর এখন এই কল। করণীয় বুঝে না উঠে অস্থিরভাবে প্রাপ্ত ফোন নিয়ে আবারও কল লাগালো ইচ্ছের নাম্বারে। মোবাইলে আবারও একই নাম্বারে কল আসতে দেখে উঠে দাঁড়ালো ইচ্ছে। বেপরোয়াভাবে অনুষ্ঠানের মাঝ পর্যায়ে স্টেজ থেকে ছুটে নেমে আসলো ও। গায়ে হলুদগুলো যেন মরিচের প্রলেপ হয়ে জ্বালিয়ে দিচ্ছে ওর পুরো শরীর। শাওয়ার অন করে সমস্ত শরীর থেকে হলুদ তুলতে শুরু করে দিল ও। নখের আঁচড় কেটেও গেছে কয়েক জায়গায়। এতক্ষণ গায়ে জোর থাকলেও হাতের মেহেন্দি তুলতে গিয়েও পাথর হয়ে গেল ইচ্ছে তালুতে লেখার নামটা দেখে। শ্বাস আটকে আসতে লাগলো ওর। মনে পড়ল প্রাপ্তর কলটা যখন আসে মেহেন্দি ডিজাইনার কি নাম লিখবে প্রশ্ন করেছিল ওকে। ওর মুখ দিয়ে তখন প্রাপ্তর নামই বেরিয়েছে। ফলস্বরূপ হাতের মেহেন্দিতে ওর হবু বর রাকিনের নামের পরিবর্তে স্পষ্ট অক্ষরে লেখা প্রাপ্ত। দিন গড়িয়ে সন্ধ্যা নামলো। টকটকে লাল লেহেঙ্গায় ভারী ভারী গয়নার সাজানো হলো ইচ্ছেকে। এই প্রথমবার ওর চুলগুলো খোপা করা হয়েছে হয়তোবা। গলায় আটকানো চোকারটার পরিবর্তে হার, কানে বড় বড় স্টাইলিস্ট ইয়াররিংগুলোর পরিবর্তে স্বর্ণের ঝুমকো, নাকে বড় নথ, কপাল জুড়ে থাকা টিকলি, হাত ভর্তি চুড়ি। সে এক অন্য ইচ্ছে। সবাই বসে বসে প্রশংসা করছে ওর সাজের। ইচ্ছে নিঃশব্দ বসে আছে বিছানায়। হুট করে একজন এসে বলল বর এসেছে। ব্যাস, বর দেখতে ছুটলো সবাই। রাকা পুরোটা সময় দূরে থাকলেও একা পেয়ে ইচ্ছের কাছে বসেছিল কিছুক্ষণ। কিভাবে ও চলে গেল। আপাতত শুধু টমি রয়ে গেছে রুমটাতে। ইচ্ছের দৃষ্টি ব্যালকনির পর্দার দিকে।
বাইরে থেকে আসা শীতল বাতাসে শুভ্র পদ্মাগুলো উড়ছে মৃদু ছন্দে। তার ফাঁক করে পূর্ণিমার চাঁদটাও দেখা যায়। হাতের তালুটা সামনে তুলে ধরল ইচ্ছে। সময়ের সাথে মেহেদির রং গাঢ়তর হয়েছে, আরো বেশি রং পেয়েছে প্রাপ্তর নামটা। হাত ধোয়ার সময় অনেক ডলেছে, ওঠেনি সে নাম। যেমন ভাবে ওই মানুষটার প্রতি ওর অনুভব গাঢ় হতে শুরু করেছে, তেমন ভাবে হাতের মেহেন্দিতেও ওর নাম গাঢ় হচ্ছে ক্রমশ। চোখ ভরে উঠল ইচ্ছের। টুপটাপ দুফোঁটা চোখের জল গড়িয়ে তালুতে পড়ল ওর। দম বন্ধ লাগছে ওর এই সাজে। চিৎকার করে কান্না পাচ্ছে ওর। মায়ের কথা মনে পড়ছে প্রচন্ড। আজকের মা নেই বলে ওকে সামলানোর জন্য কেউ নেই, করণীয়টা বোঝানোর জন্য কেউ নেই। নিজেকে সামলাতে না পেরে আকস্মাৎ কেঁদে দিল ইচ্ছে। অস্পষ্ট সুরে কাঁদতে কাঁদতে বলল, মা। সারাদিন কিছুই খাওয়া হয়ে ওঠেনি ইচ্ছের, টমি জানে সেটা। ও শোয়া থেকে উঠে দাঁড়ালো ইচ্ছেকে কাঁদতে দেখে। খানিকক্ষণ ঘরের মেঝের সুখে টি টেবিলে পানি দেখলো শুধু। গিয়ে টেবিলটা কাছে দাঁড়িয়ে শব্দ করতে লাগলো। ইচ্ছে নাক ডলে বলল, খিদে নেই আমার টমি। টমি আবারও ডাকলো। ইচ্ছে আর কিছুই বলল না। টমি এদিক ওদিক থেকে হাঁটা লাগালো ব্যালকনির দিকে। ইচ্ছে তখনও ঠোঁট কামড়ে ধরে ফুপাচ্ছে। টমি কামড় লাগালো ব্যালকনির পর্দায়, টেনে ছিঁড়তে লাগলো পাতলা পর্দাটা। ইচ্ছে তৎক্ষণাৎ কান্না থামিয়ে চোখ মুছে বলল, টমি স্টপ। টমি যেন শুনলই না। ইচ্ছে আবারও বলল, টমি প্লিজ স্টপ, আজকে না প্লিজ টমি প্লিজ। টমি বাঁধ মারল। পর্দার নিচের দিকটা ছিঁড়ে ফেলেছে ও। ইচ্ছে বিছানা ছেড়ে নামলো এবার। ব্যালকনিতে গিয়ে মেঝেতে দুই হাঁটু ঠেকিয়ে টমির দিকে হাত বাড়িয়ে বলল, টমি কাম, প্লিজ জেদ করিস না। ইচ্ছের গলায় অসহায়ত্ব, যেন পৃথিবীর সবচেয়ে বড় যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হচ্ছে ওকে। আর কোনো কষ্ট সহ্য করার ক্ষমতা নেই ওর। টমিকে না থামতে দেখে আরো জোরে জোরে বলল, টমি প্লিজ, এভাবে প্রাপ্তর মতো পাগলামি কেন করছিস তুই? প্রাপ্তর নাম নিয়ে কথা বলেছে এটা মনে পড়তে আবারও কপাল চেপে ধরে কেঁদে দিল ইচ্ছে। টমির থামার নামই নেই। এবার লাফিয়ে উঠে দেয়ালে আটকানো ভাঙা গিটারটাকে মেঝেতে ফেলে দিল ও। ইচ্ছে থমকে গেছে ওর কাছে। দুদণ্ড স্তব্ধ হয়ে বসে থেকে হামাগুড়ি দিয়ে এগিয়ে গিয়ে পাগলের মতন করে জড়িয়ে ধরলো গিটারটাকে। জ্বলন্ত দৃষ্টিতে টমির দিকে তাকিয়ে চেঁচিয়ে বলল, সমস্যাটা কি তোর? কি সমস্যা? আমি ওই ছেলেকে ভুলতে চাইছি, আর তুই বারবার কেন মনে করিয়ে দিচ্ছিস ওকে? বারবার আমার লাইফে ওর উপস্থিতির কথা মনে করিয়ে দিয়ে কি প্রমাণ করতে চাস কি তুই? কি? কোন ছেলেকে তুই বলতে চাইছিস ইচ্ছে? রাকিনের গলা শুনে স্তব্ধ হয়ে গেল ইচ্ছে। ঘাড় ঘুরিয়ে রুমের দরজায় তাকালো ও। সাদা সোনালির সংমিশ্রণে শেরওয়ানি পরনে রাকিন দাঁড়িয়ে, ঠিক ওর পিছনেই রাখা। ইচ্ছে উঠে দাঁড়ালো, চোখ মুখ মুছে রাকিনের থেকে চোখ সরিয়ে বলল, তুই এখানে? রাকা বলছিল তুই নাকি সারাদিন কিছু খাসনি। ইচ্ছে জবাব দিল না। রাকিন এগোলো। ইচ্ছে হাত থেকে ভাঙা গিটারটা নিয়ে বলল, এটা ভাঙলো কি করে? তোর গিটারটা কে ভেঙেছে ইচ্ছে? নামটা বলছিস না কেন? ইচ্ছে এক পা দুপা করে পিছোতে লাগলো। ওর চারপাশে শুধু একটাই নাম বাজতে শুরু করেছে, প্রাপ্ত। ফুপাতে ফুপাতে বুকের মাঝে আঁকড়ে ধরে থাকা ভাঙা গিটারের দিকে তাকালো ইচ্ছে। বুঝলো ও পাগল হয়ে যাচ্ছে ওই নামের জন্য, এই নামধারী মানুষটার জন্য। তাকে ছাড়া অসহ্য লাগছে ওর সবটা। কয়েক মুহূর্ত সবটা মনে করে নিজের মস্তিষ্কের নিউরনগুলো অদৃশ্য জোর খাটাতে লাগলো একের পর এক। কি হলো ইচ্ছে? চোখ তুলে রাকিনের দিকে তাকিয়ে এক শেষে বলে দিল, আমি প্রাপ্তকে ভালোবাসি রাকিন। অবাক চোখে তাকালো রাকিন। ইচ্ছের উত্তর না প্রশ্নের সাথে যায় না, পরিস্থিতির সাথে। তবে এই ভালোবাসি শব্দটা তো চিরন্তন। নিজেকে স্বেচ্ছায় ভালোবাসার থেকে বঞ্চিত করা যে ইনায়েত নিকনকে ও চেনে, সেই কঠোর মেয়েটিও ভালোবেসেছে শুনে স্তম্ভিত চোখ বন্ধ করে নিল রাকিন। তা যাকেই হোক না কেন, ঠোঁটের কোণে হাসি ফুটেছে ওর। এই মুহূর্তে আর কোনো প্রশ্ন করলো না ও ইচ্ছেকে। ওর হাসি দেখে ইচ্ছে নিজে কি বলেছে সেটা অনুভব করলো। আবারও বিস্ময়ে তাকালো ও ভাঙা গিটারটার দিকে। গিটারটা কে ভেঙেছে? তার উত্তর কি করে তাকে ভালোবাসি হয়? কে ওর সবচেয়ে ভালোবাসার জিনিসটাকে আঘাত করে কি করে ওর ভালোবাসা কেউ হয়ে যেতে পারে? ওর ভিতরের অদৃশ্য সত্তা হয়তো জবাব দিল, ভালোবাসা এমনই। আর যাই হোক, নিজ মুখে উচ্চারণ করা ভালোবাসিকে এখন আর অস্বীকার করতে পারবে না ও। হ্যাঁ,
ভালোবাসে ও প্রাপ্তকে। এই স্বীকারোক্তিতে যদি এত সুখ থাকে, সেই সুখ থেকে নিজেকে বঞ্চিত করতে পারবে না ও। রাকিনের দিকে তাকিয়ে ইচ্ছে কাঁদতে কাঁদতে বলল, আমি প্রাপ্তকে ভালোবাসি। রাস্তায় গুন্ডামো করা ওই গ্যাংস্টারকে আমি ভালোবেসে ফেলেছি রাকিন। এই বিয়ে আমি করতে পারবো না রে, এই বিয়ে আমি করতে পারবো না। রাকিন মৃদু হাসিটা ঠোঁটে রেখেই তাকিয়ে রইল ওর দিকে। ইচ্ছের কাছে হাসিটা তাচ্ছিল বলে মনে হলো। ও কাঁদতে কাঁদতেই বলল, জানি কথাগুলো তোকে বলতে অনেকটাই দেরি করে ফেললাম। কি করব বল, আমার নিজেরই বুঝতে বড্ড দেরি হয়ে গেছে। কিন্তু এখন বেশ বুঝতে পারছি ওকে ভালোবাসি। ওকে ছাড়া আর কাউকে জীবনে মানতে পারবো না আমি। আমাকে তোকে হ্যাক করার ভুল ধারণা নিয়ে খেয়া যেভাবে নিজের ভালোবাসাকে বিসর্জন দিয়েছিল, আমি সেভাবে নিজের ভালোবাসাকে বিসর্জন দিতে পারবো না রাকিন। আমি প্রাপ্তকে ভালোবাসি, তোকে বিয়ে করতে পারবো না। এই বিয়ে হবে না রাকিন, আমি বিয়েটা করছি না। ক্ষমা করে দিস আমাকে। আম সরি। কথা শেষ করে ইচ্ছে এক মুহূর্তও দাঁড়ালো না, ছুট লাগালো। রাকিন জানতো ওর মতের জন্য অপেক্ষা করবে না ইচ্ছে, তাই দাঁড়িয়ে রইল চুপচাপ। কিন্তু ইচ্ছেকে হাত ধরে দরজায় আটকিয়ে দিল নওশাদ সাহেব। পুরোটা না শুনলেও ইচ্ছের বলা শেষের 3 লাইন স্পষ্ট শুনেছেন তিনি। ইচ্ছের হাত ধরে রেখে বললেন, এসব তুমি কি বলছো ইচ্ছে? আজকে তোমার বিয়ে। রাকিন, তুমি কেন কিছু বলছো না? কি বলছো ও এসব? কোথায় যাবে তুমি ইচ্ছে? ওকে যেতে দাও আঙ্কেল, আজ ওকে আটকেও না। রাকিনের কথায় অবাক হলেন নওশাদ সাহেব। এইভাবে ইচ্ছে বেরোতে গেলে ওর বাবার সম্মানটা কোথায় গিয়ে দাঁড়াবে তার ধারণা আছে তার। কিন্তু রাকিনের সে পরোয়া নেই। ইচ্ছে রাকিনের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, থ্যাঙ্কস। আমি জানতাম তুই বুঝবি আমাকে। তবে আজ চাইলেও কেউ ইচ্ছেকে আটকাতে পারবে না। আসছি। গায়ের জোরে বাবার হাতের মুঠো থেকে ঝাড়া মেরে নিজের হাত ছাড়িয়ে নিল ইচ্ছে। রাকিন হেসে দিয়ে নিজের গাড়ির চাবিটা ছুঁড়ে মারল ইচ্ছের দিকে। চাবিটা ক্যাচ করে লেহেঙ্গাটা খানিকটা উঁচিয়ে ধরে উচ্ছ্বাসে দৌড় লাগালো ইচ্ছে। থমকে দাঁড়িয়ে থেকে বিয়ের কনেকে দৌড়াতে দেখলো পুরো বাড়ি। সিঁড়ি বেয়ে নিচে নেমে ড্রয়িং রুমের এক গাদা মানুষের দৃষ্টিকে পাত্তা না দিয়ে গার্ডেনের আকাশে জ্বলা আতশবাজির আলোতে মরিচ বাতিতে সাজানো রাস্তা দিয়ে দৌড়ে এসে গাড়িতে উঠল ইচ্ছে। টমিও ওর পিছন পিছন দৌড়িয়ে এসে গাড়িতে উঠেছে। এক হাতে সিট বেল্ট লাগাতে লাগাতে টমিকে আর এক হাতে আদর করে দিল ইচ্ছে। অতঃপর স্টার্ট দিল গাড়িটা। গন্তব্য প্রাপ্ত। হাত দুটো ফাইল হাতে বিস্ময়ে থেমে আছে খই। খানিকটা সময় পর ওর আর প্রাপ্তর আংটি বদল। শাড়ি পরে মেঝেতে হাঁটু জড়িয়ে বসে এক ধানে বাইরে তাকিয়েছিল ও। হুট করে মিষ্টি ঘরের কেয়ারটেকারকে সাদিক সাহেবের বাসার দিকে ছুটতে দেখে সন্দেহ হলো খোয়ের। জিজ্ঞাসা করতে সেই ফাইল দুটো দেখালো ওকে। স্কুলের নির্মাণ কাজে দ্বিগুণ টাকার চেয়ে মিষ্টি ঘরের নোটিশ পাঠিয়েছে ইনশিয়া, সেটাও আজকের মধ্যে। নইলে স্কুলটাকে ইনশিয়া নিজেদের করে নেওয়ার ক্ষমতা রাখে। তার সব রকমের আইনি কাগজপত্রের প্রমাণও পাঠিয়েছে নোটিশের সাথে। যেখানে রাকিন নিজে এই কাজের দায়িত্বে ছিল, সেখানেও এরকম ছলচাতুরি সম্ভব বলে ধারণাতে ছিল না ওর। খই কেয়ারটেকারকে বলল। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিল খই। আপাতত কিছুই মাথায় ঢুকছে না ওর। কেয়ারটেকার বলল, এসব কি মামা? এই নোটিশ? হ্যাঁ মা, আমিও তাই ভাবতেছি। এমন কোনো নোটিশ তো আসার কথা না। তাদের টাকা দেওয়ার তারিখও এত দূর তো শেষ হবার কথা না। আর টাকার অ্যামাউন্ট বা এত কেন? নোটিশ পাঠানোর যে তারিখ দেওয়া আছে সে তারিখে নোটিশ না পাঠিয়ে আজ লাস্ট ডেট দেখে নোটিশ পাঠানোর কি মানে? সব দিক দিয়ে মিষ্টি ঘরকে হয়রানি করার চেষ্টা। এসব কেন করছে ইনিশা? শুধুমাত্র বেশি টাকা আদায়ের জন্য? ফাইলটা দাও কই। সাদিক সাহেব বা পার্থকে জানাতে হবে বিষয়টা। আজ রাত 12টার মধ্যে এর একটা বিহিব না করলে কালকে ইনিশা লোক পাঠাবে বলেছে। উনি হাত বাড়িয়ে নিতে চাচ্ছিলেন ফাইলটা। কই হাত সরিয়ে নিয়ে শান্তভাবে বলল, কাউকে জানাতে হবে না মামা। জানাতে হবে না মানে? না জানলে এসব মিটবে কিভাবে? ইনেশার আর্কিটেক্ট জানে এসব? জানি না, তবে ওনাকে দেখে যথেষ্ট ভালো মনে হয়েছিল আমার। উনি জানলে এমনটা করতে দিতেন বলে মনে হয় না। কই বুকে আঁকড়ে ধরলো ফাইলটা। আর কয়েক মুহূর্তে ওর জীবন অন্যের নামে হয়ে যাবে। শেষবারের মতন রাকিনকে দেখালো কি করে সামলাবে ও। নিজেকে অন্য কারোর নামে করে দিয়ে আর নকশাদারকে নিজের বলতে পারবে না যে। কই ধরা গলায় বলে উঠল, আমি ইনাশায় যাব মামা। বিস্ফোরিত চোখে তাকালেন ভদ্রলোক।
মিষ্টি ঘরে আসার পর থেকে খই মিষ্টি ঘর আর সাদিক সাহেবের বাসা ছাড়া অন্য কোথাও পা রাখেনি। পড়াশোনা নিয়েই থেকেছে সবসময়। হুট করে এইভাবে বেরোতে চাওয়া, তাও আবার আজকে এই সময়, ওর কথা শুনে ভদ্রলোক কড়া গলায় বললেন, কি বলছো কি তুমি? ইনিশায় যাবে মানে? আজ তোমার আর পার্থর বাবার এঙ্গেজমেন্ট। আজই নোটিশের লাস্ট ডেট। তাই বলে তুমি এখন ইনিশায় যাবে? কোনো প্রয়োজন নেই তোমার যাওয়ার। ফাইলটা আমাকে দাও, আমি সাদ্দিক সাহেবকে বলে সাইফওয়ান বাবাকে দিয়ে ব্যবস্থা নিতে বলবো। আর তুমি? ধপ করে ভদ্রলোকের পায়ের কাছে বসে পড়ল খই। আটকে উঠলেন ভদ্রলোক। খইয়ের চোখের জল পায়ের পাতার উপর পড়ছে তার। খই মাথা নিচু করে মাটিতে দৃষ্টি স্থির রেখে বলল, আমার এই একমাত্র চাওয়াকে ফিরে দেবেন না প্লিজ মামা। আর কোনো দিনও কিছু চাইবো না আপনার কাছে, কোনো দিনও না। আমাকে মিষ্টি ঘরের জন্য এটুকু করার সুযোগ দিন প্লিজ। ভরসা রাখুন আমার উপর, কাজ শেষেই ফিরে আসবো আমি। প্লিজ মামা, প্লিজ। ভদ্রলোক নির্বিকার। এইভাবে কেউ আকুতি করতে পারে জানা ছিল না তার। তবু অনেকবার অনেকভাবে মানা করেছে সে খইকে। তাতে খইয়ের কান্না বেড়েছে শুধু। উপায় না দেখে উনি রাজি হলেন খইয়ের কথায়। উঠে দাঁড়িয়ে হাতের পিঠে চোখ মুছল খই। ঠোঁটে হাসি ফুটিয়ে আসছে বলে লোক চক্ষু এড়িয়ে বেরিয়ে আসলো মিষ্টি ঘর থেকে। ওর যাওয়ার দিকে বিস্ময়ে তাকিয়ে রইলেন কেয়ারটেকার। খইয়ের আকুতি কি শুধুই মিষ্টি ঘরের জন্য ছিল, নাকি বড়সড় কোনো ভুল করে বসলেন তিনি? ইনশিয়ায় কেবিনে বসে নিজের ইচ্ছে মতন এই প্রথমবার মদ খেয়ে শান্তি পাচ্ছিল নিজাম। রাকিন, রাজিম মাহমুদ দুজনেই আজকে বিয়েতে ব্যস্ত। ওকে আটকানোর কেউ নেই আজ। এই এত বড় বিল্ডার্স কোম্পানির এত ভালো পজিশনে থেকেও মনের শান্তি নেই ওর। নেশা করতে অভ্যস্ত বলে রাজিম মাহমুদ সব সময় কাজের চাপে রাখেন ওকে। আর এটাই ওর পছন্দ না। টাকা পয়সা দিয়ে যদি জীবনের শখ আহ্লাদি পূরণ না করতে পারে, কি হবে সেই টাকা দিয়ে? অনাথ হওয়ার পর থেকেই কাকার শাসনে বড় হতে হয়েছে ওকে। অন্যায়ের জন্য রাকিনের মারও কম খায়নি। এরা দুই বাপ ছেলে মিলে একদম অসহনীয় করে তুলেছে ওর জীবনটা। এসব ভেবে ভেবে গ্লাসের পর গ্লাস মদ শেষ করে দিচ্ছিল নিজাম। পরপর দুবার টেবিলে থাকা টেলিফোনটা বেজে উঠল। বিরক্তি নিয়ে সেদিকে তাকালো ও। ওরই অধস্তন এক কর্মচারী। পরের বার বাজতেই সে বিরক্তি রাগে পরিণত হলো নিজামের। রাগে ওটা রিসিভ করে বিরসি এক গালি দিয়ে বলে উঠল, তোদের জন্য শান্তিতে বসতে পারবো না কোথাও, জায়গাটা খোয়ানোর মন চেয়েছে। ওপাশ থেকে ভরকে যাওয়া এক কণ্ঠে আওয়াজ এলো, সরি স্যার, আসলে একটা জরুরি বিষয়ে আপনাকে কল করা। রাকিন স্যারের। অক্ষত এক গালিতে কল কাটলো নিজাম। লোকটা রাকিনের নাম নিয়েই রাগের আগুনে ঘি ঢেলে দিয়েছে যেন। এক শ্বাসে সামনে রাখা পুরো গ্লাস শেষ করলো ও। পরপর 3 বার খাওয়ার পর কপাল ঠেকালো সামনের টেবিলে। আজকে শান্তি লাগছে প্রচন্ড। রাকিনের দায়িত্বে ছিল বলে মিষ্টি ঘরের স্কুলটার কাগজপত্র 19-20 করে দিয়েছে ও। কাজ শেষ হবার পর ইনশিয়া যত টাকা পেত তার দ্বিগুণ বাড়িয়ে লিখে আজকে লাস্ট ডেট বসিয়ে নোটিশ পাঠিয়েছে, যার ফলে টাকা আসবে বেশি। আত্মসাৎ করবে ও, আর দায় পুরোটা পড়বে রাকিনের নামে। এমনিতেও খেয়া হাসিং আর বিয়েটা নিয়ে বাবা ছেলের মাঝে যা চলছে, তাতে এই ঘটনার পর রাজিম মাহমুদ রাকিনকে ক্ষমা করবেন বলে মনে হয় না। মনে মনে খুশি হওয়ার আগে নিজামের হঠাৎই হুঁশ আসলো, কর্মদিবস শেষ। এখন অকারণে নিশ্চয় কেউ খুঁজতে আসবে না রাকিনকে। আর তার উপর সে জানে না আজ রাকিনের বিয়ে। বাঁকা হাসলো নিজাম। নেশায় বুধ হলেও উদাসীন হলো না ও। ফোনটা নিয়ে পুনরায় কল করলো ও জামিলকে। বলল, কি বলতে চাইছিলি? একটা মেয়ে কল করেছিল, বারবার রাকিন স্যারের সাথে কথা বলতে চাইছিল। মেয়ে? কোন মেয়ে? আর ওয়ার্কিং আওয়ার শেষে এখন রাকিনের সাথে কি বিষয়ে কথা বলতে চায়? মেয়েটা মনে হয় ওই অনাথ আশ্রমের। কি বলবে তা তো জানি না, তবে বারবার করে বলছে খুব জরুরি কথা আছে নাকি। ওকে আমার কেবিনে পাঠা, বাকিটা দেখছি আমি। অনুমতি পেয়ে কেবিনে ঢুকলো খই। দেশের সবচেয়ে নাম করা কন্ট্রাকশন কোম্পানি ইনশিয়া বিল্ডার্সের অফিস খুঁজে পেতে খুব একটা বেগ পেতে হয়নি ওকে। ট্যাক্সি করে চলে এসেছে সোজা। ততক্ষণে ইনশিয়ার কর্মদিবস শেষ। হাতে কোনো কিছু স্টাফ রয়ে গেছে শুধু। কেবিনে ঢুকে রাকিনকে আশা করলো ড্রিঙ্ক বানাতে ব্যস্ত নিজামের দেখা মিলল। খই ফাইলটা বুকে আগলে রেখে বলল, রাকিন সাফায়েত কোথায়?
টলমলো চোখ তুলে তাকালো নিজাম। শাড়ি পরিহিত মেয়েটার গায়ের রংটা বেশ চাপা, বিনুনি করা চুল কোমরের নিচ অবধি এসেছে একদম। উঠে দাঁড়িয়ে টলতে টলতে এগোলো নিজাম। রাকিনের নামে এই প্রথমবার কোনো মেয়ে এসেছে ইনশিয়ায়, আর যা রাকিনের নামে হয় বরাবরই তার প্রতি কেন যেন লোভ কাজ করে ওর। নেশালো চাহনিতে আপাত মস্তক দেখে নিল ও খইকে। খই লক্ষ্য করলো ঠিক মতন দাঁড়াতে পারছে না মানুষটা। এর কাছে স্কুল কেন, রাকিনকে নিয়ে কথা বলেও লাভ নেই। নিজাম এগিয়ে এসে বিশ্রী একটা হাসি দিয়ে বলল, রাকিনকে কি দরকার তোমার? দরকারটা না হয় তাকেই বলবো। কোথায় সে? ওর তো আজ বিয়ে, ও নিজের দরকারে অন্য কাউকে খুঁজে নিয়েছে। আসো, তোমার দরকারটা আজ আমি পুষিয়ে দেই না হয়। পুরোটার বদলে শুধু রাকিনের বিয়ে কথাটা কয়েকবার কানে বাজলো খোয়ের। স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল ও। আজও অন্য কারোর হতে চলেছে, আর আজকেই রাকিন অন্য কাউকে জীবন সঙ্গিনী করতে চলেছে। এর চেয়ে বড় ঘটনাক্রম আর কি হতে পারে? তার ছিল এক হাসি ফুটলো ওর ঠোঁটের কোণে। নিজাম এবার আরেক পা এগিয়ে বলল, কি বলো, আমি পুষিয়ে দেই তোমার দরকার? খই নিজেকে সামলালো। এখানে থাকার আর কোনো মানেই হয় না ওর। যত দ্রুত সম্ভব মিষ্টি ঘরে ফিরতে হবে ওকে, আংটি বদলের সময় হওয়ার আগেই। তাছাড়া এখানে রাকিনকে পাওয়ার কোনো উপায়ও নেই, তাই নোটিশটা সাফওয়ানকে দিয়ে দেওয়াই উচিত হবে। খই নিজামকে শান্তভাবে বলল, আপনি যে কোনো কিছু বোঝার অবস্থাতে নেই তা বেশ বুঝতে পারছি, আর আপনাকে বোঝানোর অনুকূল অবস্থাও আমার না। সরি ফর ইন্টারাপশন, আসছি। খই পা বাড়াচ্ছিল চলে আসবে বলে, হুট করেই বলে ওর হাত ধরে পিছন থেকে টান লাগালো নিজাম। খই এমন পরিস্থিতির জন্য মোটেও প্রস্তুত ছিল না। টান অনুভব করে হাতের কাছে থাকা বড় ফুলের টপটা এক হাতে তুলে ঘুরে উঠে বাড়ি লাগিয়ে দিয়েছে ও। কাঁধে লেগেছে নিজামের। কাঁধ চেপে ধরে ওর দিকে অগ্নি দৃষ্টিতে তাকালো নিজাম। খই টেবিল থেকে পানির গ্লাসের পুরোটা নিজামের মুখে ছুঁড়ে মেরে বলল, নেচা কেটেছে? মুহূর্তেই রাকিনের কথা মনে পড়ে গেল নিজামের। যতবার রাকিন ওকে নেশা করতে দেখেছে ততবার এইভাবে পানি ছুঁড়েছে ওর মুখে। খয়ও এটাই করলো। রাগ সর্বোচ্চ সীমায় এবার নিজামের। তেরে এগোলো ও খয়ের দিকে। ওর ঘাড়ের চুল সর্বশক্তিতে মুঠো করে নিল। খই ব্যথায় কুকড়ে উঠে ছাড়ানোর চেষ্টা করলো ওর হাত। নিজাম একটা পৈশাচিক হাসি দিয়ে বলল, না, কাটেনি নেশা। রাকিনকে খুঁজতেই নেশা এসেছিল না? রাকিনের স্টাইলে কাটাতে চাইছিলে আমার নেশা। তবে আজ তোমাকে দিয়েই নেশা কাটাবো। যাও, গেট রেডি। ওর বিদঘুটে হাসিটা দেখে ঘৃণায় বিষিয়ে উঠল খই। এক হাতে থাকা ফাইল দুটো ছেড়ে দিল এবার। কোনো মতো হাত রিয়ে টেবিল থেকে পেপার ওয়েট নিয়ে একদম কপাল বরাবর বাড়ি লাগিয়ে দিল নিজামের। আর্তনাদ করে খয়ের চুল ছেড়ে নিজের কপাল চেপে ধরল নিজাম। কপাল কেটে রক্ত ঝরছে ওর। খই আর এক মুহূর্তও দাঁড়ায়নি। ফাইল দুটো তুলে ছুটতে বেরিয়ে আসলো কেবিন থেকে। কোনো দিকে না তাকিয়ে সিঁড়ি দিয়ে নেমে ইনশিয়া থেকে মূল সড়কে এসে দাঁড়ালো ও। নিজামও ছুটছে ওর পিছন পিছন। ও ভালো মতোই জানে এই মেয়েকে এইভাবে ছাড়লে রাকিন ওকে স্বাভাবিকভাবে ছাড়বে না। আগের বার লিখনের সাথে যা ঘটেছিল, তারপর রাকিনের দেওয়া ধমকিগুলো এখনো ভোলেনি ও। নিচে নেমে নিজাম খইকে দেখলে সিএনজিতে চড়ে বসতে। টবের বাড়িতে বেঁকে যাওয়া কাঁধটার ফাটা কপাল দুটো নিয়ে ও গাড়ি নিয়ে বেরোলো খইয়ের পিছন পিছন। ড্রাইভিং এর পুরোটা সময় টমিকে লক্ষ্য করছিল ইচ্ছে। প্রাপ্তকে নিয়ে একা একা অনেক কিছুই বলে চলেছে ও এতটা সময়। যেই টমি প্রাপ্তর নাম শোনার তো দূরে থাক, ওর ঘ্রাণ শুনলেই খেপে যেত, সেই টমি পুরোটা সময় ওর নামে বলা হাজারটা স্বীকারোক্তি বসে শুনে চলেছে। কোনো প্রতিক্রিয়া নেই। ব্যাপারটা যেন পছন্দ হলো না ইচ্ছের। টমিকে খেপাবে বলে খানিকটা ঝুঁকে ওর কানে ফিসফিসিয়ে বলল, তোকে কি বললাম এতক্ষণ, গ্যাংস্টারকে ভালোবাসি। মানতে পারবি তুই এটা? টমি নীরবতা বলে দিল, তুমি পারলে আমিও পারবো। এইভাবে যে প্রাপ্তকে টিচ করে জবাব দিচ্ছে টমি, সেটা বুঝতে ভুল হলো না ইচ্ছে। ও হেসে দিয়ে আবারও সিরিয়াস ভঙ্গিমায় বলল, এভাবে চুপচাপ যদি প্রাপ্তকে মেনে নিস, ব্যাপারটা কি ভালো হবে টমি? তোর কিন্তু সত্যি আদর কমে যাবে। এবার শব্দ করতে করতে উত্তেজিত হয়ে পড়ল টমি। ঠোঁট টিপে হাসি আটকানোর চেষ্টা করেও হাসি থামাতে পারল না ইচ্ছে। শব্দ করে হেসে দিল। টমি লাফিয়ে ওর কোলে উঠে সামনের দুপায়ে স্টিয়ারিং এর খামচি লাগালো। চোখ তুলে সামনে তাকালো ইচ্ছে। আচমকায় ওর গাড়ির সামনে চলে এসেছে কেউ।
এই জন্য টমি অমন করছিল। সামনে কে সেটা লক্ষ্য করার সময় না নিয়ে স্টিয়ারিং ঘুরিয়ে নিল ইচ্ছে। কাজ দেয়নি তা। মানুষটাকে এক প্রকার ধাক্কা লাগিয়ে গাড়িটা রাস্তার কিনারের দিকে ঘুরে গেছে। ইচ্ছে সর্বোচ্চ চেষ্টা করলো ব্রেক করার, কিন্তু গাড়ি নিয়ে একটা গাছের সাথে বাড়ি খেয়ে তবেই থামলো। গাড়ির সামনের কাঁচ ভেঙে একাকার। গাড়ির হর্ন নির্বিচ্ছিন্নভাবে বেজে চলেছে। বেশ অনেকটা সময় পর স্টিয়ারিং থেকে আস্তে ধীরে মাথা তুলল ইচ্ছে। জ্ঞান হারায়নিও, তবে কপাল কেটে গেছে। পুরোটা বুঝে উঠতে কয়েক দণ্ড পার করে দিল ইচ্ছে। মাথা ঝিমঝিম করছে ওর। কোলের উপর থেকে টমি সরে গিয়ে সামনের দিকটা থেকে ঢেকে দিয়েছে ওকে। ভাঙা কাঁচ ওর গায়ে লাগার উপায় রাখেনি টমি। ইচ্ছে তাড়াতাড়ি সিট বেল্ট খুলে নামালো টমিকে। সারা গায়ে পরখ করে দেখে নিল কোথাও ওর লেগেছে কিনা। দুটো জায়গা কাঁচ ফুটেছে টমির। ইচ্ছে টমিকে ধরে কান্না প্রায় গলায় বলল, আই এম সরি ডুড, আই এম সরি। টমি লেজ নাড়ালো। হু হু করে কেঁদে দিল ইচ্ছে। কাপা কাপা হাত এগোলো টমির গা থেকে কাজগুলো সরাবে বলে। পারল না। টমি নিজে থেকেই গা ঝাড়া মারল নিজের। ইচ্ছের গায়ে গা ঘেঁষে বুঝালো ও ঠিক আছে। ইচ্ছে কাঁদতে কাঁদতে শক্ত করে জড়িয়ে ধরলো ওকে। বলল, ইউ ওকে? টমি শব্দ করে ইচ্ছের কপালের দিকে মুখ উঁচিয়ে ধরল। হাত তুলে স্পর্শ করে বুঝলো অনেকটাই কেটে রক্ত ঝরছে কপাল থেকে। একটা খুদে শ্বাস ফেলে ড্রয়ার থেকে সেলোটেপ বের করতে যাচ্ছিল ও। হঠাৎই মনে পড়ল গাড়িটা কাউকে ধাক্কা লাগিয়েছিল। তৎক্ষণাৎ হন্তদন্ত হয়ে বেরিয়ে এলো ইচ্ছে। গাড়ির আশেপাশে খুঁজতে লাগলো তাকে। ল্যাম্পপোস্টের আবছা হালায় লক্ষ্য করলো কিছুটা দূরে কেউ একজন রাস্তায় পড়ে আছে। ইচ্ছে লেহেঙ্গা উঁচিয়ে দৌড়ালো। টমিও নেমেছে গাড়ি থেকে। মানুষটার নিকটতর হতেই ইচ্ছে টের পেল ওটা কোনো মেয়ে। এগিয়ে গিয়ে রাস্তায় বসে পড়ল ও। উবুর হয়ে পড়ে থাকা শাড়ি পরিহিত মেয়েটাকে কোলে সোজা করতেই দিশাহারা হয়ে গেল ইচ্ছে। শ্যামবর্ণ মেয়েটার পরনে থাকা খয়েরি পার সাদা শাড়ি রক্তে ছেয়ে গেছে একদম। অনেক বাজেভাবে মাথা ফেটে গেছে। হাতে পায়ে স্ক্যাচ। ইচ্ছে কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না। তাড়াহুড়ো করে মোবাইল আনেনি। পুরো জায়গাটা জনমানব শূন্য। সাহায্যের জন্য কারোর কাছে যাবে, মেয়েটাকে একা ছাড়া সাহসও হয়ে উঠল না ওর। আবারও গাড়ির কাছে এসে গাড়ি স্টার্ট নেয় কিনা সেটা চেক করলো ইচ্ছে। গাড়ি তখনও চলার মতন ছিল। থ্যাংক গড বলে এক হাতে নিজের কপাল চেপে ধরে আর এক হাতে স্টিয়ারিং ঘুরিয়ে গাড়ি নিয়ে মেয়েটার কাছে আসলো আবারও। কোনো মতে গাড়িতে মেয়েটাকে তুলে সোজা হসপিটালে চলে আসলো। নামার সময় টমিকে গাড়িতে আটকে দিয়েছে ইচ্ছে। হসপিটালে যারা ছিল মোটামুটি সবাই চেনে ইচ্ছেকে। ইচ্ছে বলে দিয়েছে মেয়েটার সব রকমের চিকিৎসা করতে, বাকি সবও দেখে নেবে। ওর কথা মতোই হচ্ছিল সবটা। মেয়েটার তখনও জ্ঞান ফেরেনি। অবস্থা গুরুতর দেখে মেয়েটাকে সরাসরি এমার্জেন্সিতে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু মেয়েটা সেই যে হসপিটালে আসার পর থেকে ইচ্ছের হাত ধরেছে আর ছাড়ছেই না। ইচ্ছে চেষ্টা করছে নিজের হাত ছাড়ানোর, পারেনি। ওকে দেখে এক নার্স বলে উঠলেন, ম্যাম, ইউ আর অলসো ব্লিডিং, আপনারও 8 হয়ে যান। জোরপূর্বক মেয়েটার হাত থেকে ইচ্ছের হাত ছাড়িয়ে দিল নার্সটা। এতক্ষণ অজ্ঞান থাকলো, এবার দুটো ঢেকুর তুলল মেয়েটা। রক্তভূমির সাথে অস্পষ্ট স্বরে উচ্চারণ করলো, ইচ্ছে। অবাক চোখে তাকালো ইচ্ছে। মেয়েটা ওর নাম কেন নিল? নাকি ওই ভুল শুনলো? নার্স ওকে এনে কেবিনে বসিয়ে দিল। তারপর কপালে ঠিক মতন পরিষ্কার করে ওষুধ লাগিয়ে দিল। কেবিনে স্থির থাকতে পারল না ও। সারা শরীরে অস্বস্তি, অস্থিরতা। বিয়ের সাজ, মেয়েটার চিন্তা, প্রাপ্তর কাছে যাওয়ার ভাবনা সবটা ভুলে করিডোরে আসলো ইচ্ছে। আগে এই মেয়ের সুস্থতার কোনো খবর পাক, তারপরে প্রাপ্তর কাছে যাবেও। এর মধ্যে 3 জন পুলিশ পোশাক পরার লোক আসলো ওখানে। এগিয়ে এসে ইচ্ছেকে বলল, আপনার গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছে ম্যাডাম। ইচ্ছে বুঝলো অ্যাক্সিডেন্ট কেস বলেই পুলিশ এসেছে ওকে ক্রস কানেকশন করতে। ঘাড় নেড়ে সম্মতি দিয়ে নিচু গলায় বলল, জি। কোথায়, কিভাবে? ঘটনাক্রম বলে দিল ইচ্ছে। পুলিশ মনোযোগ সহকারে সবটা শুনল। ইচ্ছের বলা শেষে ওটি থেকে বেরিয়ে আসলো ডক্টর। আগ্রহ নিয়ে তাকালো ইচ্ছে। পুলিশ এগিয়ে গিয়ে বলল, পেশেন্ট কেমন আছে ডক্টর? অনেকটা ব্লাড লস হয়েছে, ব্লাড দিতে হবে এই মুহূর্তে, না হলে মেয়েটাকে বাঁচানো অসম্ভব। বাঁচানো অসম্ভব শুনে এক পা পিছিয়ে দেয়ালে লেপটে গেল ইচ্ছে। মাকে হারানোর পর থেকে মৃত্যুতে বরাবর ভয় ওর। কেউ মারা গেলে সে তো আর ফেরে না।
কিন্তু এই পৃথিবীতে তার ভালোবাসার মানুষগুলো কত যন্ত্রণায় বেঁচে থাকে সে ধারণা আছে ওর? ইন্সপেক্টর বলল, তো ব্লাড দিচ্ছেন না কেন আপনারা? অ্যাকচুয়ালি ইন্সপেক্টর, মেয়েটার ব্লাড গ্রুপ ও নেগেটিভ, আর আমাদের ব্লাড ব্যাংকে এই ব্লাড গ্রুপের ব্লাডই নেই বর্তমানে। আমার ব্লাড গ্রুপ ও নেগেটিভ, আমি দেব ব্লাড ওকে। জোর গলায় বলল ইচ্ছে। উপস্থিত সবাই বিস্ময়ে তাকালো ইচ্ছের দিকে। ডক্টর বললেন, বাট ইনায়েত ম্যাম, আপনি দেয়ার ইজ নো স্কোপ ফর ইয়োর বাট ডক্টর, আপনি আপনার কাজ করুন, মেয়েটাকে বাঁচান, যত ব্লাড প্রয়োজন আমি দিব, আপনি ব্যবস্থা করুন। ডক্টর পুলিশের দিকে তাকালেন এক পলক। মাথা নেড়ে পুলিশ সম্মতি বোঝালে ইচ্ছেকে নিয়ে চলে গেলেন সে। সব রকম টেস্ট করিয়ে 2 ব্যাগ রক্ত দিল ইচ্ছে। ডক্টর ব্লাড নিয়ে গেছে। এর মধ্যে একজন পুলিশ এসে পাশে বসলো ইচ্ছের। বললেন, বাসায় জানিয়েছেন? প্রেস মিডিয়া? না, অ্যাক্সিডেন্ট নিয়ে এখনো কেউ কিছু জানে না। বিয়ের আসর ছেড়েছি, এটা নিয়েই ব্যস্ত আছে হয়তো। হসপিটালেও স্পেশাল রিকোয়েস্ট করেছি বিষয়টাকে এখনই পাবলিক না করার জন্য। মুচকি হেসে ইচ্ছে উঠে বসলো। নার্স এসে খানিকটা সেবা যত্ন করে গেল ওর। পুলিশ আর কিছু বলেনি ওকে। বেশ খানিকটা সময় পর ডক্টর এসে হাসি মুখে বললেন, সি ইজ আউট অফ ডেঞ্জার, আধা ঘন্টার মধ্যেই জ্ঞান ফিরবে বলে আশা করা যায়। তবে আরও একটু দেরি হলে বোধহয় আরও খারাপ কিছু হয়ে যেত। থ্যাঙ্কস টু ইয়োর মিস ইনায়াত। আজকে আপনি যদি ব্লাড না দিতেন তবে হয়তো মেয়েটাকে বাঁচানো যেত না। স্বস্তির শ্বাস ফেললো ইচ্ছে। হুট করে কানের ভিতর সুরসুর করতে লাগলো ওর। পাশের টেবিল থেকে টিস্যু নিয়ে কানের দিকটাই ডলা মেরে বলল, দেখা করা যাবে ওর সাথে? যেহেতু পেশেন্ট সেন্সলেস, দেখা করেও লাভ নেই কোনো। ভিতরে একজন যেতে পারবেন? ইচ্ছে কিছু বলার আগেই পুলিশ বলে উঠল, আগে আমি দেখা করতে চাই ডাক্তার। বাধা দিল না ইচ্ছে। ও চেয়েছিল মেয়েটার সাথে দেখা করে প্রাপ্তর ওখানে চলে যাবে, কিন্তু পুলিশ তো তার ডিউটি করবে। ইচ্ছের সম্মতি বুঝে একটা ক্ষুদে শ্বাস ফেলে উঠে দাঁড়ালো সাফওয়ান। ইচ্ছের হাতে হওয়া অ্যাক্সিডেন্ট কেস বলে কেউ আসতে চাইছিল না। বাধ্য হয়ে ওকেই আসতে হলো হসপিটাল। কিন্তু এখানে রকস্টার ইচ্ছের তো আলাদাই এক রূপ। আস্তে ধীরে ওটিতে গিয়ে পেশেন্টকে দেখে আর এক দফায় আটকে উঠল সাফওয়ান। মেয়েটা আর কেউ না, খই। এঙ্গেজমেন্টের সাজের বদলে আজ ওর মাথা ভর্তি ব্যান্ডেজ। হসপিটালের পোশাক পরনে, মুখে অক্সিজেন মাস্ক। মিষ্টি ঘর বা প্রাপ্তদের বাসার পরিবর্তে ও ইচ্ছের গাড়ির সামনে, আর তারপর এই ওটিতে। কিছুই বুঝে উঠতে পারল না সাফওয়ান। তৎক্ষণাৎ কল লাগালো প্রাপ্তকে। সাফওয়ান বেরোতে সময় নিচ্ছিল বলে চুপচাপ উঠে এলো ইচ্ছে। আগে গাড়িতে থাকা টমিকে আদর করে দিল। তারপর রিসেপশনে গিয়ে জোরপূর্বক গায়ের কিছু গয়না খুলে দিল। যদিও নিতে চায়নি কেউ, ইচ্ছে বারণ শোনেনি। রিসেপশনে দাঁড়িয়ে ক্লান্ত স্বরে বলল, আমার একটা কল করা প্রয়োজন। ক্যান আই? শিওর ম্যাম বলে টেলিফোনটা এগিয়ে দিল রিসেপশনে থাকা মেয়েটা। ইচ্ছে রাকিনের নাম্বার তুলল ওতে। ওর মতে এদিকটা এখন একমাত্র রাকিনী সামলাতে পারবে। কল লাগাতে রিসিভ হলো কলটা। ইচ্ছে বলল, হ্যালো রাকিন, ইচ্ছে। ইচ্ছে, কোথায় তুই? পৌঁছে গেছিস কি? তোর ফোন? রিল্যাক্স, ঠিক আছে আমি। তবে ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। তুই এক কাজ কর, নিউরো হসপিটালে চলে আয়। আমি আর কিছু বলতে যাচ্ছিল ইচ্ছে, ঠিক তখনই প্রাপ্তকে পাগলের মতন ছুটতে ছুটতে হসপিটালে ঢুকতে দেখলো ও। গায়ে খয়েরি রঙের পাঞ্জাবি, হাতা গুটিয়ে কোনোই অবধি তোলা। এতগুলো দিন পর ওকে দেখে এই অবস্থাতেও হাসি ফুটলো ইচ্ছের ঠোঁটের কোণে। প্রাপ্তে কোনো দিকে না তাকিয়ে ওটির দিকে ছুটছে। কল কেটে ইচ্ছে ওর পিছনে এগোতে লাগলো। ওটির সামনে করিডোরে এসে প্রাপ্তকে দেখে থামলো ইচ্ছে। খুশিতে রঙিন ওর চারপাশ। প্রাপ্ত তখন চোখ বন্ধ করে দেয়ালে এক হাতে ঠেস দিয়ে দাঁড়িয়ে, আর সাফওয়ান ওর কাঁধে হাত রেখে কিছু বলছে। একটু পর ফোনটা কানে নিয়ে সরে গেল সাফওয়ান। অনাকাঙ্ক্ষিতভাবে প্রাপ্তকে ওখানে দেখে কিছুই যেন মাথাতে ছিল না ইচ্ছের। দৌড়ে গিয়ে জাপটে ধরলো ও প্রাপ্তকে। ওর বুকে মাথা ঠেকিয়ে এক শ্বাসে বলে দিল, আই লাভ ইউ মিস্টার গ্যাংস্টার, আই লাভ ইউ। এই জন্যই বুঝি খয়ের ক্ষতি করতে চাইছিলে তুমি, ইচ্ছে, টু শো ইয়োর ক্রেজিনেস। ভালোবাসার মানুষটাকে ভালোবাসি বলার পর ঠোঁটের কোনো ফোঁটা উচ্ছ্বাসের হাসিটার পরেই 2 সেকেন্ডে মিয়ে গেল ইচ্ছের। প্রাপ্তর বুক থেকে আস্তে ধীরে মাথা তুলে তাকালো ওর দিকে।
ওর কাতর চেহারার দিকে অবুঝের মতন তাকিয়ে রইল কিয়ৎক্ষণ। হাত আলকা হয়ে এসেছে ইচ্ছের। প্রাপ্ত পিছিয়ে সরে দাঁড়ালো ওর বাহুর থেকে। ইচ্ছের বধূবেশকে দুচোখ ভরে নিল যেন। কপাল থেকে উল্টে পড়া টিকলি, নাক থেকে খুলে পড়া নথ, এলোমেলো চুল, মাথা থেকে সরে যাওয়া ঘোমটা, ওকে ভালোবাসি বলার এক রাশ পাগলামি ইচ্ছের সর্বাঙ্গে। অথচ এই পাগলামি তো ওরই করা উচিত ছিল, কিন্তু সুযোগটাও বা পেল কোথায়? যে মুহূর্তে বাবাকে বলতে গিয়েছে খইয়ের সাথে আংটি বদল করবে না, সেই মুহূর্ত থেকেই খই নিখোঁজ। আর এখন সাফওয়ানের কাছে শুনতে পেল সেই মেয়েটা আইসিইউতে, মৃত্যুর মুখে। আর তার কারণ ইচ্ছে, ওর ভালোবাসা। আস্তে ধীরে ইচ্ছের কপালের টিকলিটা ঠিক করে দিয়ে ছোট্ট চুলগুলো কানে গুজে দিল প্রাপ্ত। ওর কপালের ঠোঁট ছুঁয়ে মৃদু স্বরে বলল, আমিও ভালোবাসি তোমাকেই ভালোবাসি মিস রকস্টার, তোমাকে। ইচ্ছে বিমূঢ়। প্রাপ্তর কোন কথাকে ধরবে কোন কথাকে ধরবে না বুঝে উঠতে পারছে না ও। প্রাপ্ত ইচ্ছের এক গালে হাত রাখলো আলতোভাবে, অসহায়ের মতন করে বলল, আমরা দুজন একে অপরকে ভালোবাসি, কিন্তু এর মধ্যে খই কেন শাস্তি পেল? ইচ্ছে ও কি দোষ করেছে? ইচ্ছের মাথা ফাঁকা লাগছে এবার। এসব কি বলছে প্রাপ্ত? কিছুই বুঝে উঠতে পারছে না। কোনো মতে মুখ দিয়ে বের করলো, এসব তুমি কি বলছো? আজকে আংটি বদল ছিল আমার আর ওর, কিন্তু যখন রাখা জানালো তুমি বিয়ের আসর ছেড়েছ আমার জন্য, তখন আমিও এঙ্গেজমেন্ট ক্যান্সেল করতে গিয়েছিলাম ইচ্ছে। তারপরও খইকে কেন শাস্তি দিলে তুমি? ও তো কোনো দোষ করেনি। খইয়ের সাথে প্রাপ্তর আংটি বদল? এই কথাটা শুনেই শব্দহীন ঝড় বইতে লাগলো যেন ইচ্ছের চারপাশে। ঘাড় খানিকটা কাত করে অপলক দৃষ্টিতে শুধু তাকিয়ে রইল ও প্রাপ্তর দিকে। যে মানুষটার জন্য সব ছেড়ে আসলো, সেই মানুষটা অন্য কাউকে জীবন সঙ্গিনী করতে চলেছিল। অথচ প্রাপ্ত এই জীবন সঙ্গিনীর জায়গাটা ওর নিজের জন্য বরাদ্দ বলে ভেবে রেখেছিল। কেন ভেবে রেখেছিল? কোনোদিন কি তার কোনো কারণ দেখিয়েছে প্রাপ্ত? তবে ও কেন ভেবে রেখেছিল? এত বড় ভুল কি করে ফেলো ও? নিজের কাছে নিজেকে অচেনা মনে হতে লাগলো ইচ্ছে। ওকে চুপ থেকে প্রাপ্ত এবার ইচ্ছের দুগাল ধরে বলল, কেন করলে এমন ইচ্ছে? কেন? শুধুমাত্র তোমার হবু বর রাকিন সাফায়াতের অনৈতিক নোটিশ খইয়ের কাছে ছিল বলে? তাই বলে ওর ক্ষতি করতে চেয়েছিলে তুমি? এজন্য নয়। তবে কেন ইচ্ছে? প্রথম দিন যখন তোমার গিটার ভেঙেছিলাম কি বলেছিলে তুমি? তোমার আবেগকে আঘাত করার প্রত্যুত্তর তুমি দিবে। তা না করার আগ পর্যন্ত নাকি আমার উপর থেকে রাগ মিটবে না তোমার? তাহলে এই জন্যই কি আজ খইকে বিপদে ফেলতে চাইছিলে তুমি ইচ্ছে? এজন্যই? আচ্ছা, তুমি কি বলেছিলে সেদিন রাকাকে? ইউ উইল নেভার ফল ইন লাভ, ইউ উইল রাইজ ইন লাভ। ভালোবেসে উত্তল হবে তুমি, তাই না ইচ্ছে? ভালোবাসার পাগলামো দেখাবে তুমি। আজ তোমার মনে হলো ভালোবাসো তুমি আমায়, আর আজই আমার আর খইয়ের আংটি বদল হওয়ার কথা। তবে কি তার জন্যই খইয়ের ক্ষতি করতে চেয়েছিলে তুমি ইচ্ছে? তোমার আমার মাঝ থেকে ওকে সরিয়ে দেওয়ার জন্য? এভাবে ভালোবাসার পাগলামো দেখাতে চেয়েছিলে তুমি ইচ্ছে? এভাবে? চোখ বন্ধ করে দাঁতে দাঁত চেপে রইল ইচ্ছে। ধীর স্থির গলায় যে অপবাদে প্রাপ্ত ওকে অপমান করতে শুরু করেছে, যে নিজেকে সামলানোর দায় হয়ে গেছে ওর। তবু এক বর্ণ বলল না ও যে ইচ্ছে নিজের আত্মসম্মানের জন্য নিজের বাবাকেও ছাড় দেয়নি। প্রাপ্ত সমস্ত অপবাদ সয়ে নিল চুপচাপ। আজ কেন যেন ওর প্রতিবাদ করতে ইচ্ছে করছে না, কেন যেন নিজেকে জাহির করতে ইচ্ছে করছে না। কেন করবে? প্রাপ্ত ওকে যদি ভালোই বাসে, তবে অবিশ্বাস কেন করবে ওকে? কেন ভুল বুঝবে? শুধু ভাবতে লাগলো, ভালোবাসে বলে কেউ কাউকে কি করে এতটা ভুল কি করে বুঝতে পারে? হয়তো পরিস্থিতির জন্য। ইচ্ছে প্রাপ্তকে এতটুকু দোষ দিল না, সব রকম পরিস্থিতির জন্য প্রস্তুত করতে লাগলো নিজেকে। এর মাঝে ডক্টর এসে বলল, পেশেন্টের জ্ঞান ফিরেছে। প্রাপ্ত একদিনে ইচ্ছের দিকে তাকিয়ে রইল। ইচ্ছে চোখ মিলে তাচ্ছিল্য হেসে বলল, খই ভালো আছে, গিয়ে দেখে আসো ওকে। ইচ্ছে দেখা করে এসো। প্রাপ্তর হাতের পিঠে নাক ডলা মেরে পা বাড়াচ্ছিল ভিতরে যাবে বলে। ডক্টর ওকে বাধা দিয়ে বলে উঠলেন, সরি, আপনি কোথায় যাচ্ছেন? পেশেন্ট তো
ইচ্ছের সাথে দেখা করতে চাই। অবাক চোখে ডক্টরের দিকে তাকালো প্রাপ্ত। ইচ্ছে ভাবলো হয়তো হসপিটালে আনার জন্য খুব ধন্যবাদ দেবে ওকে। ডক্টরের দিকে নিমলিত দৃষ্টিতে তাকিয়ে থেকে বলল, ইটস ওকে ডক্টর, আগে যাই। সরি, পেশেন্টকে এই মুহূর্তে উত্তেজিত করা যাবে না। গেলে আপনাকেই অ্যালাউ করব আমরা, ওনাকে না। ইচ্ছে প্রাপ্তর দিকে তাকালো। ততক্ষণও সাফওয়ান এসেছে। ডক্টর আবার বলল, মিস ইনায়াত, ভেতরে যাবেন আপনি? সাফওয়ান এগিয়ে এসে বলল, অবশ্যই উনি যাবেন, ইনফ্যাক্ট উনি আগে যাবে। আগে যদি উনি ব্লাড ডোনেট না করতো খুকিকে বাঁচানো যেত না, তাই ওনার সাথে খুকি আগে দেখা করুক। বিস্ফোরিত চোখে সাফওয়ানের দিকে তাকালো প্রাপ্ত। কি বলছে সাফওয়ান? তবে ওকে যে বলল অ্যাক্সিডেন্ট ইচ্ছের গাড়িতে হয়েছে, পুরোটা আবারও ভাবতে লাগলো প্রাপ্ত। কেয়ারটেকার বলেছিল খই সে ইচ্ছায় বেরিয়েছে মিষ্টি ঘর থেকে। যদি খইয়ের অ্যাক্সিডেন্ট ইচ্ছে জেনে বুঝে করতো, তাহলে ওকে হসপিটালে নিয়ে আসলো কে? ইচ্ছেই বা কেন এখানে কি করছে? আর ব্লাড দেওয়ার কথাই বা সাফওয়ান কেন বলবে? দিশেহারার মতন প্রাপ্তর মাথার চুল উল্টে ধরল নিজের। খইকে অসুস্থ থেকে ইচ্ছের গাড়িতে অ্যাক্সিডেন্ট করেছে শুনে কী সব বলে দিল ও। ডক্টর বললেন, চলুন মিস ইনায়াত, পেশেন্ট ওয়েট করছে আপনার জন্য। বেশ অনেকবার নাম নিয়েছে আপনার। ইচ্ছে ডক্টরের সাথে পা বাড়ালো চুপচাপ। প্রাপ্তর মাথা ঠান্ডা হলে হয়তো সবটা বুঝতে পারবে ও, এটাও জানে। কিন্তু ততক্ষণ অবধি সবটা ঠিক থাকবে তো? ভিতর ভিতর বারবার মনে হচ্ছে শেষবারের মতন একটু শান্তি চাই ওর। কোনো ভুল বোঝাবুঝি চায় না, কোনো লাভ ক্ষতির পসাদ চায় না, কোনো জবাবদিহিতা চায় না, শুধু শান্তি চায়, একটু শান্তি। কেবিনের দরজা ঠেলে ভেতরে ঢুকলো ইচ্ছে। খই আধা শোয়া হয়ে বেডে বসে। ওর মাথায় হাতে ব্যান্ডেজ, ক্যানেলা, স্যালাইন চলছে। ওকে দেখেই খই উৎফুল্লভাবে বলে উঠল, ইচ্ছে। মৃদু হাসি নিয়ে এগোলো ইচ্ছে। আলতোভাবে খইয়ের গালে হাত রেখে বলল, এখন কেমন আছো খই? খই ইচ্ছের হাতের উপর হাত রাখলো নিজের। চোখ বন্ধ করে কাঁদতে লাগলো। তারপরে ইনশিয়া থেকে বেরোনোর কিছুক্ষণ পরই ওর সিএনজিটার সামনে গাড়ি নিয়ে দাঁড়িয়ে যায় নিজাম। ওর সাথে আরও দুজন ছিল। ঝামেলা এড়াতে মাঝ রাস্তায় ওকে রেখেই সিএনজি চালক পালিয়ে যায়। উপায়ন্তর না দেখে ছুট লাগিয়েছিল খই। আর তখনই ইচ্ছের গাড়িতে অ্যাক্সিডেন্ট হয় ওর। জ্ঞান ফেরার পর 1 ঘন্টার আগের স্মৃতির সাথে যুক্ত হয় ওর 1 যুগ আগের স্মৃতিও। যে স্মৃতিতে রয়ে গেছে ওর নাম খেয়া, আর ওর মা নাফিজা বেগম, বাবা নৌশদ সাহেব, নিজের প্রাণের চেয়েও প্রিয় বোন ইচ্ছে। আর ভালোবাসা বোঝার আগে থেকেই ভালোবাসার জায়গা জুড়ে নেওয়া রাকিন। নিজের ছোটবেলার যে স্মৃতির জন্য সায়রা মাকে প্রশ্ন করে করে কষ্ট দিত, সেই স্মৃতি যখন আজ ওর ফিরে এসেছে, সেই মাই ওর কাছে নেই। আজ ও নিজের নাম পরিচয় জানে। ও অনাথ না, ও তো ইচ্ছেরই বোন খেয়া। ওকে কাঁদতে দেখে ইচ্ছে বলল, কাঁদছো কেন তুমি? খেয়া চোখ মেলল, বলল, কি অদ্ভুত জীবন, তাই না রে ইচ্ছে? যখন আমি নিজেকে চিনিনি তখন হয়তো তোরা আমাকে খুঁজেছিস। আজ আমি নিজেকে চিনলাম, তোদেরকে চিনলাম, অথচ দেখ এখন তুই আমাকে চিনতে পারছিস না। আমার সাথে কেন এমন হবে ইচ্ছে? কেন? ভু কুচকে তাকিয়ে রইল ইচ্ছে। খেয়া বলল, বড় মা ঠিকই বলতো, ইচ্ছে নদীতে যদি খেয়াতরি না থাকে তবে সে খেয়ার অস্তিত্ব থাকবে না। তোর থেকে দূরে সরে সত্যি খেয়ার অস্তিত্ব ছিল না ইচ্ছে। সে তো ভাদুল গায়ে সাহেরা মায়ের মেয়ে হয়ে বেঁচেছিল। খই দেখ না, আজ আবার নিয়তি আচমকাই তাকে মনে করিয়ে দিল তোর সাথে জড়িয়ে তার আরও একটা পরিচয় আছে। খই, খেয়া, তোর হারিয়ে যাওয়া বোন। কথা শেষ করে শব্দ করে কাঁদতে লাগলো খেয়া। শ্বাস আটকে খেয়ার কথাগুলো শুনলো ইচ্ছে। বুঝে উঠতেই নিজের সাথে মিশিয়ে নিল ও খেয়াকে। গায়ে মাথায় হাত বুলিয়ে ওর চোখ মুখে অজস্র চুমুই ভরিয়ে দিল। সুখের অশ্রুজল বাদ মারল না ইচ্ছের। বাকি সব কিছু ভুলে গেছে ও। কাঁদতে লাগলো খেয়াকে জড়িয়ে। কিছু হারিয়েছে বা হারাতে চলেছে কিনা জানে না ও। শুধু মনে হলো হারানোর মাঝেও প্রাপ্তি। এ কান্না স্বস্তির, এ কান্না প্রশান্তির। যতদূর মনে পড়ে সেদিন পার্ক থেকে ইচ্ছে রাকিন চলে যাওয়ার পর আমি নিজে নিজেই উল্টো দিকে হাঁটা শুরু করেছিলাম। আমার গায়ের রং নিয়ে বলা ইচ্ছের কথায় অভিমান হয়েছিল ঠিকই, কিন্তু বাসায় ফিরতাম আমি অভিমান নিয়ে হাঁটতে হাঁটতেই পার্ক থেকে বেশ অনেকটা দূরে চলে আসি কোনো এক মূল সড়কে।
অন্য মানুষক হয়ে হাঁটার সময় প্রাইভেট কার ধাক্কা দিয়ে চলে গেলে জ্ঞান হারায়, সাথে স্মৃতিও। হসপিটালে সাহেরা মা আমাকে মেয়ের পরিচয় দেয়, আর ওখান থেকেই ভাদুর গায়ে নিয়ে আসে। কখনো বলিনি আমি তার মেয়ে নই, বরং শুরুর দিক থেকেই আমাকে গ্রামের ভাষায় কথা বলতে জোর করত। স্কুলে যেতে দিত না ঠিক মতো, জামা কাপড়েও কখনো আধুনিকতা দেয়নি আমাকে। এমনকি শহর থেকে কেউ গ্রামে এলেও তাদের ছায়াটা অবধি দেখতে পেতাম না আমি। সর্বস্ব দিয়ে ভালোবাসলেও সাহের আমার সবসময় আড়াল করে রাখতো আমাকে, সব সময়। নাফিসা বেগমের বুকে মুখ গুজে সবটা বলল খেয়া। ইচ্ছে কল করে জানানোর পরেই হসপিটালে চলে এসেছে নওশাদ সাহেব আর নাফিসা বেগম। মেয়েকে দেখে অঝরে কেঁদেছেন দুজনে, কেঁদেছে খেয়াও। তবে তাদের আগে আরও একজনের আগমন ঘটেছে কেবিনে, রাকিনের। এক কোণে দাঁড়িয়ে দাঁতে দাঁত চেপে এতগুলো বছরের সমস্ত কষ্ট, রাগ, অভিমান সহ্য করার চেষ্টা করে চলেছে সে এতক্ষণ হলো। যাকে এতগুলো বছর খুঁজে চলেছেও, এতটা কাছে পেয়েও চিনতে পারেনি তাকে। নিজের উপর, খেয়ার উপর শুধু রাগই হচ্ছে ওর। খেয়া মায়ের বুকে মুখ গুজে রাকিনের ওই চাহনি পরখ করে চলেছে। নাফিসা বেগম মেয়েকে আদর করে দিয়ে কাতরভাবে বললেন, খুব কষ্ট হয়েছে তোর মা, খুব কষ্ট হয়েছে। না মা, সাহেরা মা এতটুকু কষ্ট পেতে দেয়নি আমাকে, সব সময় আগলে রাখতো। কেন রাখবে না খেয়া? তুমি তো তার বেঁচে থাকার একমাত্র অবলম্বন ছিলে। তোমাকে আগলে না রাখলে কি নিয়ে বাঁচবে সাহেরা? রাকিন বাদের দরজার দিকে তাকালো সবাই। ওর দৃষ্টি খেয়ার দিকে স্থির। সাদেক সাহেব এসেছেন। উনি ভিতরে ঢুকতে খেয়া বলল, সাদিক কাকা, আমি। শান্ত হও খেয়া, আজ আমি বলি। খেয়া থামলো। সাদেক সাহেব বললেন, অনেক আগেই এগুলো আমার বলা উচিত ছিল। কথাগুলো আমার আগে তোমাদেরকেই জানানো উচিত ছিল, কিন্তু সাহেরা চায়নি বলে হয়নি। মারা যাওয়ার আগে সাহেরা বলেছিল মরণ রোগে আক্রান্ত ছিল বলে স্বামীর ঘর ছাড়তে হয়েছিল ওকে। বাঁচার জন্য কোনো অবলম্বন অবশিষ্ট নেই দেখে যখন ঠিক করলো আত্মহত্যা করবে, ঠিক তখনই তোমাকে স্মৃতিহারা মেয়ে হিসেবে পেয়ে যায় সাহেরা। মাতৃত্বের লোভ সামলাতে পারেনি ও, তেমনি না কাটিয়ে উঠতে পেরেছিল তোমাকে হারানোর ভয়। তাই তোমাকে ঘিরে ওর এত আড়াল ছিল খেয়া। সাহেরার ইচ্ছে ছিল ওর মৃত্যুর পর যেন আমি তোমাকে তোমার আসল ফ্যামিলি খুঁজে দিই। নিজের মতো করে চেষ্টা চালাবো বলেছিলাম, কিন্তু ছেলের কথা ভেবে স্বার্থপর হয়ে পড়ি এক সময়। না তোমার স্মৃতি ফেরানোর চেষ্টা করেছি, না তোমার পরিবারকে খোঁজার। আমার সেই স্বার্থপরতার জন্যই আজ তোমাদের এই পরিস্থিতি ফেস করতে হচ্ছে। চারটে সাজানো জীবন তাণ্ডব শুরু হয়েছে, সবটার জন্য আমিই দায়ী। এতক্ষণ হলো এক ধানে দাঁড়িয়ে খেয়া নাফিসা বেগম আর নওশাদ সাহেবের খুশি দেখছিল ইচ্ছে। সাদিক সাহেবের কথা এবার এগিয়ে আসলো। ও বলল, দায় কেন নিচ্ছেন? আপনাকে তো আমাদের ধন্যবাদ দেওয়া উচিত আঙ্কেল। ধন্যবাদ মানে? ধন্যবাদই বটে। আজ আপনি যদি ভাদুরগাঁয়ে না যেতেন, খেয়াকে কি করে শহরে ফিরে পেতাম আমরা বলুন তো? এই যে ওকে আমরা ফিরে পেলাম, এর সব ক্রেডিট তো আপনারই। তাই গিল্টি ফিল করে আমাদের ছোট করে দেবেন না প্লিজ, রিকোয়েস্ট করছি। মুগ্ধ চোখে তাকিয়ে থেকে ইচ্ছের মাথায় হাত বুলিয়ে দিলেন সাদিক সাহেব। নাফিসা বেগম খেয়াকে ছেড়ে উঠে দাঁড়ালেন। ইচ্ছের সামনে দাঁড়িয়ে বললেন, তোর সাহেরা মাকে হারিয়ে যা যন্ত্রণা তুই এই কদিনে পেয়েছিস, একই যন্ত্রণা সয়ে তোর বড় মাকে হারানোর পর ইচ্ছে কিভাবে বেঁচে আছে খেয়া? টলমলো চোখ তুলে নাফিসা বেগমের দিকে তাকালো ইচ্ছে। বুঝে উঠতে পারলো না কি বলবে। নাফিসা বেগম এক হাতে ইচ্ছের গালে রেখে বললেন, যে মেয়ে আমার কথার অগ্নিবর্ষণের প্রত্যুত্তর যুক্তির জালে দমন করে, আজ তার চোখে জল। এই বর্ষণে আমি সূচি করতে পারবি মা? আমি সত্যি তোর মা হওয়ার যোগ্য নই ইচ্ছে। কোনোদিনই এতটুকু বুঝতে চাইনি তোকে। তোর মতো মেয়ের মা হওয়ার সৌভাগ্য, যোগ্যতা কোনোটাই আমার নেই। সেই সৌভাগ্য শুধু বড় আপাকেই মানাতো, তাই তো সে তোর মা, আর আমি তোর SM সৎ মা। কেন যেন আজ খেয়াকে ছেড়ে তোকে আদর করতে ইচ্ছে করছে মা। তোকে একটু আদর করতে দিবি আমাকে, অল্প একটু? টুপটাপ জল গড়ালো ইচ্ছের চোখ থেকে, যেন বিশ্বাসই হচ্ছে না ওর সবটা। আস্তে ধীরে ও কপাল এগিয়ে দিল নিজের। নাফিসা বেগম ওর দু গাল ধরে কপালে চুমু দিলেন। বাস্তবতা টের পেতে নাফিসা বেগমকে শক্ত করে জড়িয়ে ধরল ইচ্ছে।
উপরওয়ালা আজ যেন দুহাত ভরে ভরিয়ে দিয়েছে ওকে। নাফিসা বেগম আজ প্রাণ ভরে আদর করলেন ইচ্ছেকে। এতে সবচেয়ে বেশি খুশির হাসি খেয়ার ঠোঁটে। ওকে হাসতে দেখে এতটা সময় পর রাকিন বলে উঠল, আজ তোর এঙ্গেজমেন্ট হওয়ার কথা ছিল খেয়া। রাকিনের মুখে নিজের নাম শুনে চমকে উঠল খেয়া। ছোটবেলার খেলার সাথী হলো, বরাবর রাকিনকে ভয় পেত ও। আর যদি খই পরিচয়ে ও এখানে থাকতো, হয়তো এই ভয়টাও এক বিন্দুও কাজ করতো না ওর। হয়তো খই বলতো, তুমিও তো বিয়ে করে নিচ্ছ নকশাদার। এমনটা ভেবে রাকিনের দিকে এক পলক তাকিয়ে তৎক্ষণাৎ চোখ নামিয়ে নিল খেয়া। বলতে পারল না কিছুই। রাকিন এগোলো ওর দিকে। নাফিসা বেগম তখনও ইচ্ছেকে জড়িয়ে। ইচ্ছে বুঝলো দুজনের মধ্যে জমা অভিমানগুলো বেরিয়ে আসবে এবার। বলল, এখান থেকে চলো মা, ওরা কথা বলুক। চলে আসবে বলে পা বাড়াচ্ছিল সবাই। রাকিন তৎক্ষণে খেয়ার বেড়ে গিয়ে বসেছে। কেবিন থেকে একজনও বেরোনোর আগে আঙুলে থাকা আংটি খুলে খেয়ার আঙুলে পরিয়ে দিল রাকিন। ওর কাজে বিমূঢ় হয়ে তাকিয়ে রইল সবাই। খেয়ার বিস্মিত চাহনি দেখে রাকিন স্বাভাবিক গলায় বলল, নে, হয়ে গেছে তোর এঙ্গেজমেন্ট। রাকিন, আমি ছাড়া তুই কারো না খেয়া, তুই শুধুই আমার। খেয়া রাকিনের মাথায় বসে নে, এমনভাবে বসিয়ে নে যেন অভিমানের আগে রাকিনের পাগলামোর কথা তোর মনে পড়ে। এই 12 বছরের শাস্তির কথা মনে পড়ে তোর, আমার কষ্টগুলোর কথা মনে পড়ে তোর। চোখ ফেটে আবারও জল করালো খোয়ের। আস্তে করে মাথা ঠেকালো ও রাকিনের বুকে। দু হাতে জড়িয়ে চোখ বন্ধ করে শ্বাস নিল রাকিন। কতদিন হলো এই বুকের হাহাকার শূন্যতা। আজ তা সেই কাঙ্ক্ষিত মানুষই স্বস্তিতে ভরে উঠেছে। ওদের দুজনকে একসাথে দেখে মুচকি এসে কেবিন থেকে বেরিয়ে আসলো সবাই। খেয়াকে নিয়ে রাকিনের পাগলামোর সীমা জানে তারা। ইচ্ছে করিডোরে আসতেই দেখে প্রাপ্ত দেয়ালে পিঠ ঠেকিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে। উপস্থিতি জানান পেতেই ইচ্ছের দিকে চেয়ে চেয়ে নীরব অশ্রু বিসর্জন দিতে শুরু করেছে প্রাপ্ত। অপরাধ বোধে নিজেকে শেষ করে দিতে ইচ্ছা করছে ওর। ওকে পাশ কাটিয়ে চলে গেল সবাই, শুধু ইচ্ছে দাঁড়ালো। এগিয়ে এসে একটা শুকনো ঢোক গিলে বলল, আমি জানতাম পুরো পৃথিবী একদিকে থাকলেও যে আমার ঠোঁটে হাসির কারণ, যাকে আমি ভালোবেসেছি, যার কাছে আমার প্রেম নঙ্গর ঠাই, শুধুমাত্র সেই আমাকে আমার ভালোবাসাকে ডিফাইন করতে পারে, অন্য কেউ না। ভুল ছিলাম আমি প্রাপ্ত। আমার বোঝা উচিত ছিল। আমি ভেবেছি আমি ভালোবেসেছি তো কি, তুমি তো না আমায় ভালোবেসেছ, না আমার ভালোবাসাকে বুঝেছ। তোমার প্রেম নঙ্গর তো অন্য তরীর মালিকাধীন। না বুঝেই বিয়ের আসর ছেড়েছিলাম আমার একপাক্ষিক ভালোবাসার পাগলামো দেখাবো বলে। সত্যি অনেক বড় ভুল করে ফেলেছি, তাই না প্রাপ্ত? প্রতিটা কথা তীরের মতন বিঁধল প্রাপ্তর কাছে। এবার আর ও সামলাতে পারল না নিজেকে, জাপটে জড়িয়ে ধরল ইচ্ছেকে। ওর চুলে মুখ গুজে দিয়ে কাঁদতে কাঁদতে বলল, ভুল তো আমি করেছি ইচ্ছে, ভুল তো আমার। যার দায়িত্ব নেব বলে তোমার প্রতি ভালোবাসাকে অস্বীকার করেছিলাম, তাকে মৃত্যু মুখে দেখে মাথা ঠিক ছিল না আমার। সাফওয়ানের কাছ থেকে যখন শুনলাম খেয়া তোমার গাড়ি দিয়ে অ্যাক্সিডেন্ট করেছে, আমি নিজেকে বোঝাতে পারিনি। ইচ্ছে এমনটা করতে পারে না। ভুল আমার ইচ্ছে, সব ভুল আমার। সীমাহীন ভালোবেসেও বলিনি ভালোবাসি। তাই তো আজ এই দিনটা দেখতে হলো তোমাকে। কথা দিচ্ছি এমন ভুল আর কোনোদিনও হবে না। আর কখনো তোমার কান্নার কারণ হব না মিস রকস্টার। ভালোবাসি তোমাকে, খুব ভালোবাসি। প্রাপ্তর কাছে এইবার ভালোবাসি শুনে বুক ভরে শ্বাস নিল ইচ্ছে। ও জানতো প্রাপ্ত ঠিক বুঝবে সবটা। প্রাপ্ত বলে চলেছে নিজের মতো করে, আর ইচ্ছের চোখ ঝাপসা হয়ে আসছে ক্রমশ। প্রাপ্তর বলা কথাগুলো মাথায় ঢুকছে না আর কিছুই। ইচ্ছে টলমলো শরীরটা কিঞ্চিৎ সামনে এনে এক হাতে প্রাপ্তর গালে রাখলো। তারপর মিহিস্বরে বলল, আমিও ভালোবাসি, খুব ভালোবাসি। বয়ে চলা স্রোত শ্রেণীর মতো হয়েও বরাবর আমি শুধু তোমাকেই আটকেছি গ্যাংস্টার, প্রেম নঙ্গর ফেলে। কথা শেষ করে মুখে হাসি ফোটালো ইচ্ছে। প্রাপ্ত হাসি মুখে ওর দিকে হাত বাড়াচ্ছিল। ইচ্ছে কি বুঝলো, প্রাপ্তর দিকে ক্লান্ত চোখে তাকিয়ে থেকে বলল, আমার হাজারো প্রাপ্তি আর পূর্ণতার খাতায় তুমি সর্বোচ্চ অপূর্ণতা প্রাপ্ত। এত বেশি ভালোবেসেছি যে সেখানেই বোধহয় আমার ইতি আঁকা। তবু তোমাকে ভালোবাসি মিস্টার গ্যাংস্টার, ভালোবাসি। প্রাপ্তর হাত থেমে গেল।
কথা দুটো বলে হঠাৎ দুবার জোরে শ্বাস নিয়ে চোখ বন্ধ করে ওর হাতে ঢলে পড়ল ইচ্ছে। বড় বড় চোখে স্তব্ধতা নিয়ে হাতে ইচ্ছের দিকে তাকিয়ে রইল প্রাপ্ত। ওর পুরো পৃথিবী যেন থমকে গেছে। কাপা কাপা হাতে ইচ্ছের গলায় আলতোভাবে স্পর্শ করলো প্রাপ্ত। ফিসফিসিয়ে ডাকলো বার দুয়েক। ইচ্ছে সাড়া দিল না। হাতের তরলের উপস্থিতি টের পেয়ে ইচ্ছের গলা থেকে কাঁপতে থাকা হাত উপরে তুলে ধরল প্রাপ্ত। কান দিয়ে রক্তক্ষরণ হয়েছে ইচ্ছের। কানের পাশ বেয়ে গলার দিকটা রক্তে ভিজে উঠেছে। অবিশ্বাসের সেকেন্ড দুই তাকিয়ে থেকে দুহাত শক্ত করে ইচ্ছেকে জড়িয়ে ধরল প্রাপ্ত। গগন বিদারক চিৎকার করে বলে উঠল, এটা কি করলে তুমি ইচ্ছে? কি করলে এটা? যেটুকু বলে তোমার ভালোবাসাকে অপমান করেছি তার জন্য শাস্তি প্রাপ্য আমার, কিন্তু তাই বলে এমন শাস্তি দিও না আমাকে ইচ্ছে, এমন শাস্তি দিও না। এখনো তো ইচ্ছে নদীর ভালোবাসায়, আচ্ছা এখনো তো ইচ্ছে নদীর ভালোবাসার স্রোতে গা ভাসানো বাকি। এখনো তো তোমার নামের প্রেম যমুনায় প্রেম নগর ফেলা বাকি। চোখ খোলো ইচ্ছে, প্লিজ চোখ খোলো। ভালোবাসার উত্তাল ঢেউ হয়ে এসে এইভাবে আমাকে নিঃস্ব করে দিয়ে নিজেকে দূরে সরিয়ে নিতে পারো না তুমি ইচ্ছে, পারো না। মিস ইনায়াতের অ্যাক্সিডেন্টের প্রায় 6 ঘন্টা পার হয়ে গেছে। মিস্টার রাকিন আর তার মাথায় আঘাতটাও ঠিক ততই লেগেছে। ব্রেনে ব্লিডিং শুরু হয়েছে তখন থেকেই। শুরুর দিকে বলে তিনি হয়তো তৎক্ষণাৎ টের পাননি, কান দিয়ে আসা অল্প বিধ্বস্ত রক্তকে ইগনোর করেছেন। এখন এতটা সময় পরও ব্লিডিং বেড়েছে। পুরো দিন না খাওয়া উনি। ফিজিক্যালি উইক হয়ে ব্লাডও ডোনেট করেছে 2 ব্যাগ। এটুকু বলে ডক্টর থামলেন। সামনের মানুষগুলোর বিধ্বস্ত রূপ দেখে আরও বলার পূর্বে তার সাহস সঞ্চার করা প্রয়োজন। জ্ঞান হারানোর পর ইচ্ছেকে এমার্জেন্সিতে নিয়ে যাওয়া হয়েছে। রক্তক্ষরণ থেমেছে, তবে জ্ঞান ফেরেনি ইচ্ছের। ডক্টরের সামনে চেয়ারে রাকিন, নওশাদ সাহেব অসহায় চাউনি নিয়ে বসে, আর এক কোণে দুহাত মুঠো করে মেঝেতে দৃষ্টি স্থির করে প্রাপ্ত দাঁড়িয়ে। হাতের তালুর উপর পিঠ থেকে রক্ত ঝরছে ওর। ইচ্ছেকে এমার্জেন্সিতে নিয়ে যাওয়ার সময় ওর করা পাগলামিতে করিডোরের দেওয়ালেও লেগেছে সেই রক্ত। কথাগুলো শোনার পর আরও প্রাপ্ত আরও বেশি উত্তেজিত হয়ে পড়বে, তা বেশ বুঝেছেন উনি। ডক্টর উঠে দাঁড়ালেন। উঠে দাঁড়ালো রাকিন আর নওশাদ সাহেবও। নওশাদ সাহেবের সামনে গিয়ে ডক্টর বললেন, ব্লিডিং আপাতত না থাকলেও মিস ইয়ানাতের এখনও সেন্স ফেরেনি। রেসপন্স করছেন না উনি। আমাদের আর কিছু করার নেই মিস্টার নওশাদ। আমার মেয়েটা আর বাঁচবে না, তাই না ডক্টর? নওশাদ সাহেবের ফাঁকা দৃষ্টি। খেয়াকে তো আগেই হারিয়েছিলেন। ওর অভাবে ভালোবাসা নামক অনুভূতিও যেন হারিয়ে ফেলেছিল ইচ্ছে। কোনোদিনও ভালোবাসা বোঝেনি তার। আজ যখন খেয়া ফিরেছে, 2 মেয়েকে আদরে আদরে ভরিয়ে দেওয়ার সুযোগ এসেছে, তখন দুজনকেই হসপিটালে দেখে কোন বাবা ঠিক থাকবে? নাফিজা বেগমকে ইচ্ছের এমার্জেন্সি দরজা থেকে সরানোই যায়নি। নিজেকে পৃথিবীর সবচেয়ে অসহায় পিতা বলে মনে হচ্ছিল নওশাদ সাহেবের। রাকিন বলল, শান্ত আঙ্কেল, ইচ্ছের কিচ্ছু হবে না, ডক্টরের সাথে আমি কথা বলছি। রাকিন সরিয়ে নিয়ে আসলো ডক্টরকে। যন্ত্রের মতন বসে রইলেন নওশাদ সাহেব। রাকিন বলল, ইচ্ছে কেমন আছে ডক্টর? উনি ভালো নেই মিস্টার রাকিন। মিস্টার নওশাদ ভুল আন্দাজ করেননি। এভাবে সেন্সলেস থাকলে হয়তো ইয়ানাতকে আমরা। কথা শেষ করার আগেই ঝড়ের বেগে ছুটে এসে ডক্টরের অ্যাপ্রনের 2 হাত চেপে ধরল প্রাপ্ত। তবে ওর রক্তবর্ণ চোখ আর শক্ত চোয়াল দেখে নমনীয়তা হারালেন না ডক্টর। ইচ্ছেকে ওর বাহুডোর থেকে সরানোর পর থেকে এমন পাগলামো করে চলেছে এই ছেলেটা। প্রাপ্ত ডক্টরের অ্যাপ্রন ঝাঁকিয়ে ঝাঁকিয়ে বলল, এই ডক্টর, আবার ইচ্ছের কিচ্ছু হবে না। ওর কিচ্ছু হলে আমি কিন্তু কাউকে বাঁচতে দেব না, শেষ করে দেব সব। প্রাপ্ত ওয়াদা করছে এটা আমি। রাকিন ঝাড়া মেরে ডক্টরকে ছাড়িয়ে নিল প্রাপ্তর হাত থেকে। অবাক চোখে তাকালো প্রাপ্ত। রাকিন শক্ত গলায় বলল, এটা তোমার গুন্ডামো দেখানোর জায়গা না প্রাপ্ত, এটা হাসপাতাল, আর উনি একজন ডক্টর। ওকে বলো আমার ইচ্ছেকে সুস্থ। কিসের তোমার ইচ্ছে? তোমার না ইচ্ছে, বরং এইসবের জন্য তুমি দায়ী। এতই যদি ভালোবাসো, কেন বলনি ভালোবাসো? যে মেয়ে এত বড় সেলিব্রিটি হয়েও তোমাকে সময় দিত, তোমার কাজগুলোতে তোমাকে বাধা দিত না, তোমার একটা বারের জন্য মনে হয়নি
সেই মেয়ে তোমাকে নিয়ে কিছু তো ফিল অবশ্যই করে। একবারও ভাবনায় আসেনি সে কথা, হোক তা অনাকাঙ্ক্ষিতভাবে, তবুও বারবার কাছে এসেছিল তোমারও। কেন বলনি ভালোবাসো ওকে? তাহলে আজ আমাদের কাউকেই এই দিনটা দেখতে হতো না। না ইচ্ছে আমাকে বিয়ে করতে রাজি হতো, আর না তুমি জেদ ধরে খেয়াকে আংটি বদল করতে রাজি হতে। কোনোটাই ঘটতো না। চোখ নামিয়ে নিল প্রাপ্ত। এক বর্ণ ভুল বলেনি রাকিন, তবে রাকিন নিজেও এভাবে বলতে চায়নি। যেটুকু ভাগ্যে লেখা তা তো হওয়ারই ছিল। এভাবে ওদের চারজনের জীবন বহমান হওয়ার ছিল। একা প্রাপ্তর তো দোষ না এতে, তবে প্রাপ্তকে থামাতে এসব বলতে হতো ওকে। সত্যিই থেমে গেছে প্রাপ্ত। রাকিন এগোচ্ছিল ওকে সামলাবে বলে। ধপ করে মেঝেতে বসে পড়ল প্রাপ্ত। দুহাত জোর করে জল ভরা চোখে ডক্টরের দিকে তাকিয়ে বলল, ইচ্ছেকে প্লিজ সুস্থ করে দিন ডক্টর, ওকে প্লিজ ঠিক করে দিন। বাঁচবো না আমি ওকে ছাড়া, বাঁচতে পারবো না, প্লিজ বাঁচান ডক্টর প্লিজ। চোখ বন্ধ করে মুখ দিয়ে শ্বাস ছাড়ল রাকিন। ইচ্ছে যখন বলেছিল গ্যাংস্টারকে ভালোবাসি, কৌতূহল থেকে রাকার কাছে শুনেছে ও প্রাপ্তর বিষয়ের সবটা। রাকার ভাষ্যমতে যে ছেলে মারপিটের ভাষা ছাড়া অন্য কোনো ভাষা বুঝতে জানে না, আজ সে হাত জোর করে কাঁদতে কাঁদতে কথা বলছে, নত হচ্ছে। হবেই বা না কেন? ভালোবাসার কেউ যখন মৃত্যু মুখে, তখন নিজেকে সামলানো কতটা কষ্টের। ও নিজে সেই পরিস্থিতির মুখোমুখি হয়েছে। ইচ্ছের অসুস্থতার কথা খেয়াকে জানানোর পর ওর অবস্থায় গুরুতর হয়ে গিয়েছিল। দুজনকে নিয়ে সমান ভয়ে ছিল সবাই। আপাতত ঘুমের ওষুধ দিয়ে রাখা হয়েছে খেয়াকে। ডক্টর প্রাপ্তকে তুলে দাঁড় করালেন। ওর কাঁধে হাত রেখে বললেন, আমি বুঝতে পারছি আপনার অবস্থা মিস্টার প্রাপ্ত। আমরা সর্বোচ্চ চেষ্টাই করেছি মিস ইনায়েতকে ঠিক করার। বর্তমানে মেডিকেলের সায়েন্সের অনেক উন্নত। অ্যাক্সিডেন্টাল স্ট্রোকের ক্ষেত্রে উন্নত দেশের ব্রেন অপারেশনের সিস্টেম চালু করা হয়েছে। এখানে আমাদের নিউরো হসপিটালেও কিছু স্পেশালিস্ট এমন অপারেশন করেছেন। আপনারা চাইলে আমরা মিস ইনায়াতের অপারেশনের ব্যবস্থা করব। একটুখানি স্বস্তির শ্বাস ফেলে ঠোঁট কামড়ে নিঃশব্দে কাঁদছিল প্রাপ্ত। ডক্টর এক পলক রাকিনের দিকে তাকিয়ে বললেন, বাট ব্রেন অপারেশন সাকসেসফুল হওয়ার পসিবিলিটি খুব কম মিস্টার প্রাপ্ত। এ পর্যন্ত হওয়া সবগুলো অপারেশনে প্রতি 10 জনে একজনকে বাঁচাতে পেরেছে ডক্টররা, বাকি 9 জন ওটিতেই। কি বলছেন আপনি ডক্টর? সবে তো হাসির আলো দেখালেন, এখন বলছেন অপারেশন সাকসেসফুল না হলে ওটিতেই? বিস্ময়ে বলল রাকিন। ডক্টর মাথা নিচু করে বলল। রাকিন চুলগুলো উল্টে ধরল নিজের। এবার ওরও ভয় করছে। ডক্টর বললেন, জি, বিষয়টা এমনই। অপারেশন না হলে মিস ইনায়েত অসুস্থতা নিয়েই হাতে গোনা কিছুদিন সারভাইভ করবেন। অপারেশন সাকসেসফুল হলে সুস্থ হয়ে যাবেন, আর না হলে ওটিতেই। এবার আপনাদের সিদ্ধান্ত নেবার পালা মিস্টার রাকিন। তবে যদি আপনারা অপারেশন করাতে চান, যা করার দ্রুত করতে হবে, নইলে মিস ইনায়েত আরও বেশি অসুস্থ হয়ে পড়বেন, তখন আমাদেরও করার কিছু থাকবে না। রাকিন বুঝে উঠতে পারছে না কি করবে। এই অপারেশনের কথা কিভাবে বলবে নওশাদ সাহেবকে? উনি কোনোদিনও রাজি হবেন না তো ঝুঁকিপূর্ণ অপারেশনের জন্য। বরং অপারেশন ব্যতি রেখেই ইচ্ছেকে আরও কিছুদিন ভালোবাসার সুযোগ নেবেন সে। অপারেশন করাবে না এটা বলবে বলে জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিল রাকিন। প্রাপ্ত হঠাৎই শান্ত স্বরে বলল, আপনি অপারেশনের ব্যবস্থা করুন ডক্টর, ইচ্ছের কিচ্ছু হবে না। অবাক চোখে ওর দিকে তাকালো রাকিন। প্রাপ্তর দৃষ্টি মেঝের দিকে স্থির। প্রাপ্ত চোখ তুলে বলল, দেরি করবেন না প্লিজ ডক্টর, যা ব্যবস্থা করা করুন, ইচ্ছের অপারেশন হবে। ডক্টর বললেন, আপনার অনুমতিতে অপারেশন হবে না মিস্টার প্রাপ্য। পেশেন্টের বাবা অথবা পরিবারের কারো অফিসিয়াল অনুমতি চাইবে হসপিটালের অথরিটি। বন্ড সাইন ছাড়া এত ঝুঁকিপূর্ণ অপারেশন কোথাও কেউ করবে না। নওশাদ আঙ্কেল কখনোই অপারেশনের অনুমতি দেবে না প্রাপ্ত, তাকে আমি চিনি। কেয়াকে সবে খুঁজে পেয়েছেন। ইচ্ছেকে হারানোর এতটুকু ঝুঁকি তিনি এই মুহূর্তে নেবেন না। রাকিনের কথায় দুদণ্ড চুপ করে রইল প্রাপ্ত। অপারেশন হবে না এমন সিদ্ধান্ত নিশ্চিত করবে বলে সিদ্ধান্ত নিল রাকিন। হাঁচমকায় প্রাপ্ত বলে উঠল, বাবার পরিবর্তে পেশেন্টের বড় অনুমতি দিলে হবে। বিস্ফোরিত চোখে ওর দিকে তাকালো রাকিন। ডক্টরের চাহনি তো আকাশ সম বিস্ময়। প্রাপ্ত একদম স্বাভাবিক গলায় বলল, তাই না ডক্টর?
বিয়ের পর মেয়েদের বড় অভিভাবক তো স্বামী হয়। নওশাদ স্যারের পরিবর্তে ইচ্ছের বর যদি বন সই করে, অপারেশন করাবেন না আপনারা? রাকিন খানিকটা জড়ানো গলায় বলল, কি করতে চাইছো তুমি প্রাপ্ত? আজ তো ইচ্ছের বিয়ে হওয়ার কথা ছিল, ইচ্ছের বিয়ে হবে আজ। তারপর ওর বর ওর অপারেশনের জন্য বন সই দেবে। অপারেশন হবে ইচ্ছের, কেউ আটকাতে পারবে না। স্পষ্ট ভাষায় জবাব দিল প্রাপ্ত। রাকিন কপাল চেপে ধরল নিজের। একবার ভাবলো প্রাপ্তকে থামাবে, বলবে এমন পাগলামি না করতে। পরপরই নিজেকে এর জায়গায় বসিয়ে ভাবলো, আজ ইচ্ছের জায়গায় খেয়া থাকলে এমনটা করতে দুবার ভাবতো না ও। এমনকি বন্ধু হিসাবে এখনও এমন সিদ্ধান্ত নিতে পারবে, কিন্তু সেই সম্পর্কটা না ও চায়, নাই বা ইচ্ছে, খেয়া, প্রাপ্ত বা ওদের পরিবারের কেউ। রাকিন এগিয়ে প্রাপ্তর কাঁধে হাত রেখে করুণভাবে বলল, জেনে শুনে এত বড় সিদ্ধান্ত নিচ্ছ, পরে যদি ইচ্ছের কিছু? ইচ্ছের কিছুই হবে না মিস্টার রাকিন। ও তো প্রাপ্তর প্রাপ্য, কেড়ে নেয়ার অধিকার বোধ খাটাবে না সৃষ্টিকর্তা। এইটুকু বলেই প্রাপ্ত নওশাদ সাহেবের দিকে এগোলো। সে পাথর হয়ে চেয়ারে বসে প্রাপ্ত তার সামনে গিয়ে মেঝেতে বসে বলল, আমি ইচ্ছে দুজনকে ভালোবাসি স্যার। আপনি অনুমতি দিলে আমি ইচ্ছেকে এই মুহূর্তে বিয়ে করতে চাই। নওশাদ সাহেব অবুঝের মতন তাকালেন প্রাপ্তর দিকে। নিজের সুদীর্ঘ জীবনে অনেক প্রেমের কাহিনী দেখেছেন, নিজেও প্রেম করেছেন, একবার নয় দুইবার, কিন্তু জীবন মরণের সন্ধিক্ষণে কেউ কাউকে ভালোবেসে বিয়ে করতে চায় আজ প্রথমবার দেখছেন। প্রাপ্তর দিকে মুগ্ধ চোখে চেয়ে রইল রাকিন। ডক্টরের চাউনিতেও রাজ্যের বিস্ময়। মৃত্যুমুখী যেন যে প্রিয় মানুষটাকে বিয়ের কথা বলতে পারে, তার চেয়ে বড় ভালোবাসার প্রমাণ আর কি হতে পারে? যেখানে কোনো কামনা বাসনার সুযোগ নেই, কোনো নতুন শুরুর নিশ্চয়তা নেই, সেখানে কি করে বিয়ে নামক বন্ধনে বদ্ধ হওয়ার উন্মাদনা? সেখানে কি করে শুভ প্রেম পরিণয়ের অস্থিরতা? হয়তো ভালোবাসা আছে বলে, হয়তো প্রেম আছে বলে, আর এই জন্য ভালোবাসা পবিত্র, ভালোবাসা সুন্দর। এভানচেসিতে বেডে নিশ্চুপভাবে শুয়ে আছে ইচ্ছে। ওর নাকে অক্সিজেনের পাইপ, হাতে স্যালাইন, মাথায় কিছু সেন্সর লাগানো। দরজা খুলে আস্তে ধীরে ভিতরে ঢুকলো প্রাপ্ত। কলিজায় যেন কেউ টুকরো টুকরো করে কাটছে ওর। ডক্টর বলে দিয়েছে ইচ্ছে নিজেই রেসপন্স করছে না, আর এমন চলতে থাকলে চাইলেও অপারেশন করা তাদের পক্ষে সম্ভব না। নওশাদ সাহেব, নাফিজা বেগম, রাকিন একে একে সবাই এসে দেখে গেছে ইচ্ছেকে। ইচ্ছে ছাড়া দেয়নি। মনের সাহস সঞ্চার করে কেবিনে ঢুকলো প্রাপ্ত। এগিয়ে এসে ঝুঁকলো ইচ্ছের দিকে, অসহায়ের চোখে মন ভরে দেখে নিল ওকে। তারপর মৃদুভাবে ইচ্ছের কপালে চুলগুলো সরিয়ে দিয়ে বলল, কেন এমন করছো ইচ্ছে? আর কত শাস্তি দেবে আমায়? ডক্টর বলেছে তুমি নাকি রেসপন্স করছো না, কিন্তু তা কি করে হয় ইচ্ছে? সবই তো নতুন করে শুরু করবো আমরা। তুমি তো পিছিয়ে যাওয়ার মেয়ে নাও ইচ্ছে। সাহস করে তুমি তো প্রথমে এগিয়েছিলে, সব কিছু ছেড়ে ছুড়ে। এখন ওরা বললে আমি কি করে বিশ্বাস করি বলো? তোমার বাবা, মা, বোন, বন্ধু সবাই তোমার জন্য অপেক্ষা করছে ইচ্ছে। একবার চোখ মেলো, একটাবার তাকাও। ইচ্ছে সাড়া নেই। প্রাপ্ত ওর দুহাত মুঠো করে চুমু দিল। ওর চোখের জলে সিক্ত হলো ইচ্ছের হাত। প্রাপ্ত কাঁদতে কাঁদতে বলল, মৃদু নড়ে চড়ে উঠল ইচ্ছের হাত। কিঞ্চিত শক্তিতে প্রাপ্ত হাত চেপে ধরল ইচ্ছে। চমকে উঠে উচ্ছ্বাসে ওর দিকে তাকালো প্রাপ্ত। ইচ্ছে চোখ খুলল আস্তে ধীরে। নিজে চোখে দেখে নিল উন্মাদ প্রায় প্রাপ্তর চেহারার হাল। উচ্চস্বরে বলল, আমি বড়ই নির্লজ্জ প্রাপ্ত। জীবনে খুব কম ভালোবাসা পেয়েছি তো, তাই ভালোবাসার ডাক শুনলে আটকাতে পারি না নিজেকে। প্রাপ্ত ইচ্ছেকে তুলে জড়িয়ে ধরল, পাগলের মতন একাধারে চুমুতে ভরিয়ে দিল ইচ্ছের চোখ মুখ। ইচ্ছে বাধা দিল না। প্রাপ্ত একটু থামলো, বলল, কি হয়েছে আবার? বাঁচবো না আমি আর? কিছুই হয়নি তোমার, সব ঠিক হয়ে যাবে ইচ্ছে। প্রাপ্ত শীতল স্বর। ইচ্ছে মৃদু হাসলো। অনেকটা সময় প্রাপ্ত ওকে বেডে শুয়ে দিল আবারও। নাক টেনে ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে বলল, আজ আমাদের বিয়ে ইচ্ছে। থমকে গেল ইচ্ছে। কম্পিত কণ্ঠে বলল, কি বলছো তুমি এসব? ঠিক বলেছি, আমি আজ এই মুহূর্তে বিয়ে করতে চাই তোমাকে।
পাগল হয়ে গেছো তুমি এসব? প্রাপ্ত ঠিকই বলেছে ইচ্ছে, আজই বিয়ে হবে তোদের। ইচ্ছে চোখ সরিয়ে দরজায় তাকালো, খেয়া এসেছে। ওর হুইল চেয়ারের পিছনে রাকিন দাঁড়িয়ে, নওশাদ সাহেব, নাফিসা বেগমও আছেন। ইচ্ছে বলল, কি সব বলছিস তুই খেয়া? এখন এভাবে? আমরা সবাই এমনটাই চাইছে। প্রেস মিডিয়া জানো তোমার আজ বিয়ে হওয়ার কথা ছিল, বিয়েটা হয়েছে। কিন্তু বাবা। প্রাপ্ত পাশ থেকে একটা কাগজ তুলে দিল ইচ্ছের কোলে। ওর এক হাতে কলম ধরিয়ে দিয়ে আর এক হাতে চুমু দিয়ে বলল, ভালোবাসি তোমাকে মিস রকস্টার, আমার ভালোবাসাকে স্বীকৃতি দাও। বাবা মা বোনের দিকে এক পলক তাকিয়ে সবারই চোখ মুখ পড়ে নিল ইচ্ছে। অতপর নির্দ্বিধায় রেজিস্ট্রি পেপারে সাইন করে দিল। ওর সব কারণ প্রশ্ন এসে প্রাপ্তর কথাতেই শেষ হয়ে যায়। প্রাপ্ত ওর দুর্বলতা, হার যাই হোক কোনোদিনও ওকে ফিরিয়ে দেওয়ার ক্ষমতা যে ওর নেই তা ভালো মতোই জানে ইচ্ছে। সাইনটা পেয়ে প্রাপ্ত শ্বাস ফেলল, কপালে চুমু এঁকে দিল ইচ্ছের, বলল, ওয়েলকাম টু মাই লাইফ ইচ্ছে, তোমার একান্ত গ্যাংস্টারের মিসেস গ্যাংস্টার হয়ে। কেবিনে নাফিসা বেগম ইচ্ছের ওষুধপত্র গোছাচ্ছেন। থরথর করে সমানে হাত কাঁপছে তার। ইচ্ছের অপারেশনের সময় ঘনিয়ে আসছে ক্রমশ। স্বামী হিসাবে ইচ্ছের সব সিদ্ধান্ত প্রাপ্তই নিয়েছে। নৌশাদ সাহেবকে এখনো কিছু জানায়নি প্রাপ্ত বা রাকিন। কি হবে সেই চিন্তায় নাফিসা বেগম অস্থির হয়ে পড়েছেন। ইচ্ছে আদশা হয়ে বসে বসে মাকে দেখে চলেছে। বিয়েটা হয়ে যাওয়ার পর আর একেবারের জন্য খেয়ে আসেনি ওর কেবিনে। নাফিসা বেগমের অবস্থাও স্বাভাবিক না। কিছু বলতে যাবে তখনই গিটারের ব্যাগ কাটে কেবিনে ঢুকলো প্রাপ্ত। পেছনে আরেকটি মেয়ে। নাফিসা বেগম জল ভরা চোখে তাকালেন মেয়েটার দিকে। ব্রেন অপারেশনের জন্য চুল কাটা হবে ইচ্ছের, সেই জন্য মেয়েটিকে নিয়ে এসেছে প্রাপ্ত। প্রাপ্তকে দেখলেন শক্ত হয়ে দাঁড়িয়ে থাকতে। তার সব কাজে শুধু একটাই প্রত্যুত্তর, ইচ্ছের অপারেশন হবে, ঠিক হয়ে যাবে ইচ্ছে। ঠোঁট চেপে ধরে কান্না আটকে নাফিসা বেগম বেরিয়ে গেলেন কেবিন থেকে। ইচ্ছে ইশারায় প্রাপ্তকে জিজ্ঞাসা করলো মেয়েটা কে। প্রাপ্ত একটা টুল টেনে গিটার কোলে নিয়ে বসতে বসতে বলল, তোমার চুলের অবস্থা ভালো না, নতুন বউকে এত এলোমেলো চুলে ভালো দেখায় না, তাই ভাবলাম একটু কেটে ছোট করে দিই। ইচ্ছে ঠোঁট টিপে হেসে বলল, আসল ঘটনা বলুন মশাই, বাচ্চাদের কাহিনী কাকে শোনাচ্ছেন? প্রাপ্ত এক শ্বাসে বলল, তোমার চুল আমার পছন্দ না ইচ্ছে। ইচ্ছে শব্দ করে হেসে দিল। হাসতে হাসতে মেয়েটার দিকে তাকিয়ে বলল, একদম ন্যাড়া করে দাও। তারপর প্রাপ্তর দিকে তাকিয়ে বলল, আর এই যে গিটার এনেছো যখন গান গেয়ে শোনাও জলদি। অবাক চোখে তাকিয়ে রইল প্রাপ্ত। ওর কাজগুলো এত সহজতর করে কেন দিচ্ছে ইচ্ছে? এতটা বাচ্চামো কেন করছে? ইচ্ছে ভ্রু নাচিয়ে আবারও গাইতে বলল ওকে। প্রাপ্ত গিটারের সুর তুলে ওর দিকে তাকিয়ে গাইতে লাগলো, হতে পারে রূপ কথার এক দেশের, রাতেরই আকাশের এক ফালি চাঁদ, তোমার আমার চিরকাল, তুমি আমি হাতে রেখে হাত ছুঁয়ে দিয়ে আঙুলে আঙুল, দেখতে পারো কিছু আদুরে সকাল, হতে পারে এ পথের শুরু, নিয়ে যাবে আমাদের অজানায়, তুমি আমি আমাদের পৃথিবী সাজিয়ে নেব ভালোবাসায়, ভালোবাসি বলে দাও এবার, বলে দাও হ্যাঁ সব কবুল, তুমি শুধু আমারই হবে, যদি করো মিষ্টি এ ভুল, হাতে হাত রাখতে পারো সন্ধি আঙুলে আঙুল,
ভালোবাসা বাড়াতে আরো হৃদয় ভীষণ ব্যাকুল। ইচ্ছে চোখ সরালোই না প্রাপ্তর থেকে, মুগ্ধ চোখে তাকিয়ে দেখতে লাগলো ওকে। ভুলে গেল পারিপার্শ্বিক, যে মেয়েটা ইচ্ছে চুল কাটতে এসেছিল অজান্তেই কখন ওর চোখ থেকে জল গড়িয়েছে নিজেও জানে না। এমন ভালোবাসা চোখের সামনে দেখাটাও সৌভাগ্যের বিষয়। তড়িঘড়ি করে চোখের পানিটুকু মুছে নিজের কাজে মন দিল ও। ইচ্ছের মাথায় ঝলমলো চুলগুলো দেখে আরেক দফার কান্না আসছিল ওর। এই তো সেদিনের এক কনসার্টে ছাড়া চুল, জিন্স, টপ পরে স্টেজে উঠেছিল ইচ্ছে। প্রতিবার গান গাওয়ার সময় যখন চুলগুলো চোখে মুখে এসে লাগতো, কত সুন্দরভাবে তাতে আঙুল চালিয়ে সরিয়ে দিত ইচ্ছে। ঠোঁট কামড়ে ধরে নিজেকে শক্ত রেখে মেয়েটা সবগুলো চুল কেটে দিল ইচ্ছে। ঠিকঠাক মতন সব কিছু গুছিয়ে পেছন থেকে মৃদু ইশারায় করলো প্রাপ্তকে। ইচ্ছে তখন প্রাপ্তর গানের মোহে আছে যেন। প্রাপ্তই ইশারায় মেয়েটাকে বোঝালো চলে যেতে। মেয়েটা চলে গেলে শেষ করলো গান। ধ্যান ভাঙলো ইচ্ছে, ঠোঁটে মুগ্ধতার হাসি বহাল রেখে বলল, অনেক ভালো গাও মিস্টার গ্যাংস্টার। সিঙ্গিংয়ে আসলে না কেন? প্রাপ্ত গিটারের পাশের দেয়ালে ঠেস দিয়ে রেখে বলল, আমি সিঙ্গিং গেলে তুমি মিস রকস্টার থেকে মিসেস গ্যাংস্টার কিভাবে হতে শুনি? ইচ্ছে হাসলো। প্রাপ্ত এক ধানে ওর হাসিটার দিকে তাকিয়ে রইল। ওই হাসি দেখে ইচ্ছে একদম কাছে চলে যেতে ইচ্ছে করছে ওর, আদর করতে ইচ্ছে করছে। পরিস্থিতি ঘোরাতে উঠে দাঁড়িয়ে সেলফের কাছে চলে গেল। ইচ্ছের ওষুধপত্র দেখতে দেখতে বলল, মেডিসিন নিয়েছো? আমি আসার আগে আন্টি দিয়ে দিয়েছেন মেডিসিন। ইচ্ছে যেন পুরোটাই বুঝলো। হাতে স্যালাইন খুলে ফেললো আস্তে ধীরে। প্রাপ্ত উল্টো পাশ হয়ে ফিরে তখন বেড থেকে নেমে প্রাপ্তর পিঠে মাথা ঠেকিয়ে ওকে জড়িয়ে ধরল। প্রাপ্ত চমকে উঠে পিছন ফিরতে যাচ্ছিল। ইচ্ছে ওর বুকের শার্ট খামচে ধরে বলল, রিল্যাক্স, নিজে উত্তেজিত হয়ে আমাকে উত্তেজিত করো না প্লিজ। ইচ্ছে, আই লাভ ইউ। তোমার রেস্টের দরকার ইচ্ছে। তুমি ইচ্ছে প্রাপ্তর সামনে এসে দাঁড়ালো। প্রাপ্ত হাত দু গালে রেখে বলল, আমি তোমার বউ প্রাপ্ত, ভালোবাসো আমাকে, আদর করে দাও মন ভরে। এসব চলো, বেরিয়ে চলো। প্রাপ্ত সরিয়ে আনছিল ইচ্ছেকে। ঠাই হয়ে দাঁড়িয়ে রইল ইচ্ছে, এক চুলেও নড়ল না। প্রাপ্ত দীর্ঘশ্বাস মিনতির স্বরে ফেলে বলল, তুমি কেন জেদ করো ইচ্ছে? এটা জেদের সময়। তোমায় বলেছি আমাকে ভালোবাসতে। আগে জানলে বিয়েটা কোনোভাবেই করতাম না আমি। কিছুক্ষণ আগে চুপি চুপি আমার রিপোর্টস দেখে জানলাম কাল ওটি থেকে আমার রিকভারির পসিবিলিটি খুব কম। বেশ বুঝতে পারছি এখনো অবধি বেঁচে আছি তোমাকে ভালোবাসি বলে। সে ভালোবাসাকে আরো গভীরভাবে অনুধাবন করার আগে, তোমার কাছে আসার আগেই যদি এভাবে ইচ্ছের মুখ চেপে ধরল প্রাপ্ত। এক হাতে ওর কোমর জড়িয়ে রেখে কপালে কপাল ঠেকিয়ে বলল, চুপ, এভাবে বলো না ইচ্ছে, প্লিজ এভাবে বলো না। ভালোবাসা তো ভালোবাসাই হয়, গভীরভাবে মৃদুভাবে অনুভবের কিছু নেই এতে। আমি সব রকম পরিস্থিতিতে শুধু তোমাকে চাই। তুমি কেন ভুল বুঝছো আমাকে? কেন আমাকে বারবার অপরাধী করে দিচ্ছ তোমার কাছে? কিছুই হবে না তোমার, কিছুই হবে না। প্রাপ্ত চোখ বন্ধ করে রেখেছিল। ইচ্ছে তাকিয়ে তাকে ওকে দেখে চলেছে। কিছুটা সময় পাশের সেলফে থাকা মোবাইলটা নিল এক হাতে। লাগজা গালে গানটা বাজিয়ে দিল ওতে। প্রাপ্ত গানের কথাগুলো শুনতেই চোখ মেলল। বন্ধ করে দিতে চাইছিল ও গানটা। ইচ্ছে বাধা দিয়ে বলল, আমরা কতদিন বাঁচি, কতক্ষণ বাঁচি সেটা কিন্তু গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ বিষয় হলো বেঁচে থাকার মুহূর্তগুলোতে আমরা কতটুকু বাঁচি, কতটুকু উপভোগ করি আমাদের জীবন। মেয়ে বোন হিসেবে জীবন দেখে নিয়েছি আমি প্রাপ্ত। কাল ওটিতে ঢোকার আগ অবধি আমি তোমার স্ত্রী হিসেবে বাঁচতে চাই। ওটিতে যাওয়ার আগ অবধি তোমার কাছে থেকে তোমার শরীরের ঘ্রাণ নিব, তোমায় ভালোবাসবো। আমার থেকে এই সৌভাগ্যটা কেড়ে নিও না প্রাপ্ত, প্লিজ। ইচ্ছে প্রাপ্তকে বলার সুযোগ দেয়নি ইচ্ছে। গোড়ালি উঁচিয়ে এক হাতে প্রাপ্তর গলা জড়িয়ে ধরে ঠোঁটের পর্শে আটকে দিল ওর ঠোঁট।
আটকে ছিল প্রাপ্ত। আস্তে ধীরে নেমে ওর বুকে মুখ গুছল ইচ্ছে। জোরে জোরে শ্বাস নিয়ে প্রাপ্তর গায়ের ঘ্রাণ অনুভবের চেষ্টা করলো, তবে নাকের পাইপটার জন্য পারল না কিছু অনুভব করতে। অশ্রু বিসর্জন দিতে লাগলো নীরবে। প্রাপ্ত পাথর হয়ে গেছে। টপ টপ করে জল গড়াতে লাগলো ওর চোখ বেয়েও। জানলা দিয়ে বাইরের রূপালী থালার মতন চাঁদটা দেখা যায়। প্রেমানুরাগে এই মুহূর্তে শুধু ওদের দুজনেরই হওয়ার কথা, কিন্তু মিলনের মহোৎসবের পরিবর্তে বরং আজ সুর উঠেছে, ফির আপকে নসিব মে এ বাত হো না হো, শাহেদ ফির ইস জনম মে মুলাকাত হো না হো। সময়ের অতিবাহন এক চিরন্তন সত্য, আর সেই অতিবাহনের জীবনে প্রবাহ বয়ে চলে, এটাও জীবনের আরেক অনবদ্য নিয়ম। ভালোবাসায় মান অভিমান, উত্থান পতন, কাছে আসা দূরে যাওয়া, সন্ধি বিচ্ছেদ, সব সমার্থক বিপরার্থক মিলিয়ে তৈরি হয়ে সে জীবনের ছন্দ। ব্যতিক্রম হয়নি খেয়া রাকিনের জীবনেও। ওরাও এগিয়েছে, জীবনের সকল ঝাড় ঝঞ্ঝা পেরিয়ে এগিয়েছে, পূর্ণতা দিয়েছে নিজেদের ভালোবাসাকে। প্রেমময় প্রহরে তেমনি এক পূর্ণিমায় সুকমারার ঘাটে পানিতে পা ভিজিয়ে বসে আছে খেয়া। পরনে গাঢ় নীল শাড়ি, কোমরের নিচ অবধি খোলা চুল ছুঁই ছুঁই করছে পানিতে। মাঝরাতের চাঁদটা কখনো মেঘের আড়াল হচ্ছে, তো কখনো বেরিয়ে এসে উজ্জ্বল আলোর বিলাচ্ছে। সুকমারা পরিষ্কার পানিতে প্রতিফলিত হচ্ছে চাঁদের আলো। খানিকটা পিছনে তাল গাছের সাথে হেলান দিয়ে বুকে হাত গুজে দাঁড়িয়ে আছে রাকিন। ওর চাহনি খেয়ার দিকে স্থির। বেশ কিছুটা সময় পর খেয়া পিছন ফিরে রাকিনকে ইশারা করলো ওর পাশে বসার জন্য। তারপর নিজের মতন করে ব্যস্ত হয়ে গেল পানিতে হাত নাড়াতে। একটা ক্ষুদ্র শ্বাস ফেলে রাকিন এগোলো। দাঁড়িয়ে থেকে প্যান্টের পকেটে দুহাত গুজে আকাশের দিকে তাকিয়ে বলল, মানুষ হানিমুনে ফরেন যায়, নয়তো দেশের মধ্যেই দর্শনীয় জায়গাগুলোতে ঘোরে। সাজেক ভ্যালি, কক্সবাজার, আরো কত জায়গা। আর আমাকে কিনা আসতে হলো এই ফাতুল গায়ে, সুকমারার তীরে। কি বলে কপাল। খেয়া চোখ তুলে তাকালো রাকিনের দিকে। মোটেও আফসোস ছিল না ওর কথায়, বরং উপেক্ষিত হওয়ার অভিমান ছিল। এই অভিমান বরাবরই মানায় রাকিনকে। হসপিটালে আংটি বদল থেকে শুরু করে তার 2 মাস পর বিয়ে, আর বিয়ের 4 মাস পর ঢাকার বাইরে বেরোনো, সেটাও আবার ভাদুল গায়ে। সেই মানুষটা অভিমান করবে না তো কে করবে? বিষয়টা বুঝে মুচকি হেসে উঠে দাঁড়ালো খেয়া। ঘাড় কাত করে রাকিনের দিকে তাকিয়ে বলল, সুকমরার তীরে আসতে হয়েছে বলে আফসোস হচ্ছে? হওয়াটা অস্বাভাবিক কিছু? নেহাত তুই বললি সায়রা মায়ের এখানে আসবে, সেই জন্যই তো আসা। নইলেও কোনো নিউলি ম্যারেড বিয়ের পর এখানে গ্রামে ঘুরতে আসে। এখানে রোম্যান্স হয় কখনো? তো রোম্যান্স আসছে না বুঝি তোর? একদমই না। খেয়া হাত ধরে বসালো রাকিনকে। নিজে হাতে ওর প্যান্ট ভাঁজ দিতে যাচ্ছিল। রাকিন তৎক্ষণাৎ পা সরিয়ে নিয়ে কপালে ভাঁজ পেলে নিজেই নিজের প্যান্ট ভাঁজ দিল। তারপর পানিতে পা ডুবিয়ে বসলো খেয়ার মতন করে। হেসে দিয়ে ওর হাত জড়িয়ে ওর কাঁধে মাথা রাখলো খেয়া। বলল, মনে পড়ে রাকিন, কয়েক মাস আগে এমনই এক রাতে এই ভাদুল গায়ে দেখা হয়েছিল তোর সাথে খইয়ের। মনে পড়বে না আবার? যা তাণ্ডব ঘটিয়েছিলেন আপনি, আমাকে জেন টিন ভেবে তো জ্ঞানই হারিয়ে ফেলেছিলেন। কি যে বিপদে পড়েছিলাম ওই রাতে আমি জানি। কনফিউশনে পড়ে গেছিলাম যে তোকে জ্ঞান হারাতে দেখে সত্যি আবার খাটটার মটকে দিলাম না তো। খেয়া ফিক করে এসে দিল। তারপর হঠাৎ মন খারাপ করে বলল, তাণ্ডব তো তারপরে শুরু হয়েছিল রাকিন। সাহেরা মা আমাকে ছেড়ে চলে গেল, সাদিক কাকা আমাকে ঢাকায় নিয়ে গেল। তোর কথা বারবার মনে পড়ত। তারপরেও প্রাপ্তর সাথে আংটি বদল আর ইচ্ছের। রাকিন এতক্ষণে খেয়ার দিকে ফিরল। এক হাতে ওর হাত শক্ত করে ধরে আর এক হাত ওর গালে রেখে বলল, একদম চুপ। তুই আমার এতগুলো বছরের অপেক্ষার ফল খেয়া। যদি আমি জানতাম আমার সেই ঝাঁসির রানী খইয়ে আমার খেয়া, প্রাপ্তর সাথে তোর বিয়েটা কখনোই হতে দিতাম না, কোনোদিনই না। আগে হোক বা পরে, তোকে তো আমারই হতে হতো। এর জন্য যে কোনো সীমা পার করতে আমি পারতাম, যে কোনো। রাকিনের কথা শুধু জেদ আর অধিকার বোধ। চাঁদের আলোতে মানুষটাকে দেখতে দেখতে বাকি সব ভুলে বসলো খেয়া। মুগ্ধ চোখে তাকিয়ে থেকে বলল, নিজামকে পুলিশের হাতে দেওয়ার আগে খুব মেরেছিলি না তুই? রাকিন হেসে দিয়ে বলল, ও নেশায় পড়ে তো ওর দিকে হাত বাড়িয়েছিল, খালি হাতটাই ভেজে দিয়েছি। নিজাম তোর চাচাতো ভাই হয় রাকিন? অন্যায় কাউকে ছাড়ে না,
ওকে কি করে ছাড় দিত? পাপের ফল ভোগ করতে এখনো পুলিশ কাস্টাডি আছে। সব দিক ঠিকই আছে কে। হাউজিং, মিষ্টি ঘরের, স্কুল বিল্ডিং দুটোই বাবা সামলে নিয়েছে। তোকে ফিরে পেয়ে আমার মতো তারাও অনেক খুশি। আসলে তুই মানুষটাই এমন, মায়ে ফিরে দিস সবাইকে। খেয়া কিছুক্ষণ নীরবে চেয়ে রইল শুধু, তারপর নীরবতা ভেঙে বলল, একটা কথা বলতো রাকিন, কাকে ভালোবাসিস তুই, খইকে নাকি খেয়াকে? রাকিন আবারও হেসে দিল। হুট করে খেয়ার কোমর জড়িয়ে অনেকটা কাছে টেনে নিল ও। কিঞ্চিত চমকে উঠল খেয়া। রাকিন ওর নাকে নাক ঘষে দিয়ে বলল, তোকে ভালোবাসি। কেন? তোকে ভালোবাসার কারণ লাগবে না আমার খেয়া। অথবা বলতে পারিস কারণগুলো এত বেশি যে তাদেরকে ভাষায় সংজ্ঞায়িত করতে আমি পারি না। আমার কাছে ভালোবাসার মানুষটা মানেই তুই, সে তুই খৈরূপেই থাক বা খেয়া হয়ে। এই শ্যাম সুন্দরীর মায়াবী মুখের দিকে তাকালে আর কিছুই লাগে না আমার। আজীবন শুধু একটাই চাওয়া, এভাবেই থেমে রই তোর প্রেম নগরে, এভাবেই খেয়া থাকুক আমার হৃদয় সাগরের সাম্রাজ্য হয়ে, প্রেম নগর ফেলে। কথা শেষ করে খেয়ার কপালে আলতো করে ঠোঁট ছোঁয়ালো রাকিন। লাজুকতা হাসিতে খেয়া মুখ লুকালো রাকিনের বুকে, আর চাঁদ লুকালো মেঘের আড়ালে। লজ্জা খাড়া এই রজনীর সাক্ষ্য দেওয়ার মতো নির্লজ্জা নাইবা হলো সে। ডোরবেল বাজাতেই দৌড়ে গিয়ে দরজা খুলে দিল পেয়ালি। দরজায় হাসি মুখ করে ইচ্ছে দাঁড়িয়ে, সে আগের ইচ্ছে। কোমরে উপর ছাড়া সোজা চুল, জিন্স টপস, কাঁধে গিটারের ব্যাগ আর ঠোঁটের সেই উজ্জ্বল হাসি। অ্যাক্সিডেন্টের 6 মাস পর আজ প্রথম কনসার্টে গিয়েছিল ইচ্ছে। অলৌকিকভাবে সেদিন ওর অপারেশনটা মিটেছিল ভালোভাবে। প্রাপ্তর ভালোবাসার কাছে হার মেনেছিল ওর মৃত্যু সম্ভাবনা। অপারেশনের সময় এই বিষয় জানতে পেরে নওশাদ সাহেব অনেক বেশি রিয়াক্ট করেছিলেন। পরে অবশ্য নিজের ভুল বুঝতে পারেন তিনি। হসপিটাল থেকে প্রাপ্তকে সরাসরি ওদের বাসায় নিয়ে এসেছিল, প্রেস মিডিয়া সবাইকে ওদের বিয়ের বিষয়ে জানিয়ে। এই বাসায় প্রাপ্ত, পিয়ালি আর সাদিক সাহেব মিলে আদর যত্নে কোনো কমতি রাখেনি ইচ্ছে। বরং যে ভালোবাসা থেকে এতদিন বঞ্চিত ছিল সেই ভালোবাসার পুরোটাই যেন উসুল করে নিয়েছে ইচ্ছে। এভাবেই দেখতে দেখতে পার হয়ে গেছে 6 মাস। ইচ্ছের ভিতরে ঢোকার আগে টমি বাসার ভিতরে ঢুকলো। পিয়ালিকে ইশারা করে রুমে চলে গেল ইচ্ছে। প্রাপ্তকে খুঁজলো পুরো ঘরে, কিন্তু প্রাপ্ত নেই সেখানে। ফ্রেশ হয়ে ধুতি আর শর্ট কামিজ পরে ডাইনিংয়ে বসে গেল ইচ্ছে। উকি ঝুঁকি দিয়ে তখনও প্রাপ্তকে খুঁজছে ও। কোনো কথা ছাড়াই ইচ্ছেকে খাইয়ে দিতে লাগলেন সাদিক সাহেব। পিয়ালি পাশে বসে নিজে হাত দিয়ে খেতে শুরু করলো। ইচ্ছে এ পাশে আসার পর থেকে কখনো নিজে হাতে খেয়েছে কিনা সন্দেহ। সাদিক সাহেবের জন্য ইচ্ছেকে নিজে হাতে না খাইয়ে তৃপ্তি মেলে না, তাই মানা করলো না ইচ্ছে। উনি ভাত মাখাতে মাখাতে বললেন, এতদিন পর কনসার্টে গিয়েছিলি, সবকিছু কেমন ছিল রে মা? ইচ্ছে হাসি মুখে বলল, ভালোই ছিল, ইনফ্যাক্ট খুব বেশি ভালো ছিল বাবা। 6 মাসের অ্যাবসেন্সে অডিয়েন্সে যেন নতুন করে আমার প্রতি ভালোবাসাটা বেড়েছে। তোর প্রতি ভালোবাসা তো আগে থেকেই ছিল সবার, আছে আর থাকবেও, নতুন করে বাড়ার কিছু নেই। মৃদু হাসলো ইচ্ছে। সাদিক সাহেব বললেন, ভালো কথা। সাফওয়ান কল করেছিল, বলল কাল পরশুর মধ্যে মিষ্টিকে নিয়ে যেতে চাই ওর ওখানে। বিয়ের প্রায় 2 মাস হতে চললো, বলেছে এখন নাকি মোটামুটি গুছিয়ে নিয়েছে ওখানকার সব দিক। তোর কনসার্ট বা নেক্সট রেকর্ডিং কবে, সে অনুযায়ী টাইম বলে দে ওকে, কি বলিস? মিষ্টি চলে যাবে শুনে মন খারাপ হয়ে গেল ইচ্ছের। এতগুলো দিন ও কম যত্ন নেয়নি ওর। সাফওয়ানের সেটেলমেন্টের জন্য মেয়েটাকে একাকী থাকতে হয়েছে এতগুলো দিন। তবে মিষ্টি, পিয়ালি, অরিত্রা, রাকা, মাহিম সবার সাথে সময়গুলো বেশ কেটেছে ইচ্ছের। খেয়া রাখিনও এসে দেখা করে যেত প্রায়। ইচ্ছে বলল, মিউজিক ডিরেক্টর বলছিল কল করে জানাবে, মেবি পরশু আছে রেকর্ডিং। তবে আমি ম্যানেজ করে নিতে পারবো। পরশু আমার আইটেলে জয়েনিং ডেট। প্রাপ্ত বেখালিভাবে চেয়ারে বসতে বসতে বলল। বড় বড় চোখে ওর দিকে তাকালো উপস্থিত সবাই। প্রাপ্ত ওর নিজের হাতে বানানো কন্টিনেন্টাল আলাদা আলাদা বাটিতে বাড়তেও মনোযোগী। ইচ্ছে বুঝলো কিচেনে ছিল প্রাপ্ত। ওর হাতের রান্না খেতে ভালোবাসে বলে বেশিরভাগ সময় প্রাপ্ত রান্না করে। অবশ্য এই 6 মাসে
ও সাথে সাথে থেকে শিখেছে টুকটাক, পুরোটা না করলেও কিচেনে হেল্প করে প্রাপ্তকে, সাদিক সাহেবকে। প্রাপ্তর কথা শুনে পিয়ালি বিস্ময়ে বলল, ভাইয়া তুই আইটিএলে জয়েন করেছিস? কেন, আমার এডুকেশনাল কোয়ালিফিকেশন কি খুব খারাপ? ওই ফার্স্ট ক্লাস ফার্স্ট ইয়ার সার্টিফিকেটসগুলো দিয়ে আইটেলে জয়েন করা পসিবল না? পিয়ালি থামলো, ইচ্ছে খাবার চিবানো বাদ দিয়ে প্রাপ্তর দিকে বিস্ময়ে তাকিয়ে। সাদিক সাহেব ওর মুখের সামনে খাবার তুলে ধরলেন। ইচ্ছে বিস্ময় কাটছে না, ওকে খাবার খেতে বললেন ইশারায়। ইচ্ছে মুখে তুলল খাবার। সাদিক সাহেব আবারও খাবার মাখতে মাখতে বললেন, তোমার কোয়ালিফিকেশনের কথা বলিনিও, হুট করে জবে ঢুকতে চাইছো তাই বলেছে। তা হঠাৎ এই সিদ্ধান্ত? দুদিন পর 1 ডজন নাতি নাতনি দাদু ভাই হবে, তখন বুঝবে কেন জবে ঢুকতে চাইছি। প্রাপ্তর কথা শুনে কাশি উঠে গেল ইচ্ছের। তড়িঘড়ি করে ওকে পানি এগিয়ে দিল প্রাপ্ত। পানি খেয়ে ইচ্ছের কাশি কমে এলে প্রাপ্ত কন্টিনেন্টার ওর মুখের সামনে তুলে ধরে বলল, এই লোকের বয়স হয়েছে, কিভাবে খাইয়ে দিতে হয় ভুলে গেছে, তুমি আমার হাতেই খাও। ড্যাবডাব করে বাবা ছেলের দিকে তাকিয়ে রইল ইচ্ছে। সাদিক সাহেব মুচকি হেসে ইচ্ছের জন্য মাখানো প্লেটের খাবার খেতে লাগলেন। খেতে খেতে বললেন, আজ অনেকদিন পর অনেক ধকল গেছে মেয়েটার উপর দিয়ে, আর অনেক রাতও হয়েছে, খাওয়া শেষ করে ঘুমিয়ে যেও। প্রাপ্ত খাবার তুলে ধরলো ইচ্ছের মুখের সামনে। ইচ্ছে কিছুটা মুখে নিয়ে বলল, শুনলাম মাহিমের প্রমোশন হয়েছে, রাকার বাসায় বিয়ের প্রপোজাল পাঠাচ্ছে না কেন? ওই বেটা আমার জন্য আটকে আছে। তোমার বান্ধবীর আম্মু আবার আমার হাতে মানুষ কিনা। মানে তার বাসায়ও গুন্ডামো করে এসেছিলে নাকি? ওরকমই বটে, তাও তোমার জন্য। বড় বড় চোখে তাকালো ইচ্ছে। প্রাপ্ত ভাবলেশীন, আর কথাটা বাড়ানো উচিত বলে মনে হলো না ইচ্ছের। বলল, আর খাবো না, বাবা অনেক খাইয়ে দিয়েছে। প্রাপ্ত শীতল চোখে চেয়ে বোঝালো, আমি এত কষ্ট করে রান্না করেছি, পুরোটা না খেলে তোমাকে খেয়ে নেব রকস্টার ম্যাডাম। বিষয়টা বুঝে ভয়ের বদলে মজা পেল ইচ্ছে। গলা ছেড়ে ভাব নিয়ে বলল, সত্যি খিদে নেই মিস্টার গ্যাংস্টার, আজ বরং। ইচ্ছেকে শেষ করতে না দিয়ে উঠে দাঁড়ালো প্রাপ্ত। হুট করে সবার সামনে ও কোলে তুলে নিল ইচ্ছেকে। ইচ্ছের বিস্ফোরিত চাউনি। পাশে তাকিয়ে দেখে পিয়ালি কপালে হাত রেখে চোখ আড়াল করছে নিজের। সাদিক সাহেব যেন জীবনে প্রথমবার থেসিস ছেড়ে খাবার খেতে এত মনোযোগী। কিছু বলে ওঠার আগেই প্রাপ্ত বলল, হ্যাঁ, আজ বরং নাইবা খেলে আমার বানানো খাবার। তোমাকে বানিশ করার অজুহাতের দরকার ছিল আমার। হাসছি বাবা, গুড নাইট। প্রাপ্ত ওকে কোলে নিয়ে হাঁটা লাগালো। ওর গলা জড়িয়ে রেখে চোখ খিচে বন্ধ করে রইল ইচ্ছে। ও এই বাসায় আসার পর থেকেই এই ছেলে একটু বেশি নির্লজ্জ হয়ে গেছে। নাকি বাবা ছেলের সম্পর্ক এমনই হয়? সম্ভব? প্রাপ্ত রুমে এনে বিছানায় বসিয়ে দিল ইচ্ছেকে। ইচ্ছে বলল, এটা কি হলো? পানিশমেন্টের ট্রেইলার, এবার পুরো পিকচার দেখাবো। আর ইউ রেডি? আরো ম্যাট এভাবে বাবার সামনে? বাবাও এমনই ছিল, তারও প্রেমের বিয়ে ছিল। কিন্তু ইচ্ছে কিছু বলার আগেই আঙুল ছুঁয়ে ওর ঠোঁট আটকে দিল। ঘোর লাগা চাউনি স্থির রেখে বলল, সারাদিন পর দেখছি তোমাকে রকস্টার ম্যাডাম, কোনো কথা হবে না। ইচ্ছে বড় বড় চোখে তাকালো। প্রাপ্ত ওর সামনে বসেই মুখ এগোচ্ছিল ওর দিকে। হঠাৎই টমির আওয়াজ শুনে থেমে গেল। চোখ বন্ধ করে প্রচন্ড বিরক্তিতে বলল, বড় বউ রুমে থাকলে দরজায় নক করতে আসতে হয়। তোমার সকল এডুকেশন পেটকে শেখাওনি এই আদব? ইচ্ছে হেসে দিল। পাশে তাকিয়ে দেখে দরজায় সত্যি সত্যি টমি দাঁড়িয়ে। প্রাপ্তর গলা জড়িয়ে ধরে মজা নিয়ে বলল, বউকে আদর করার সময় রুমের দরজা লক করতে হয়, এই রুল আপনি শেখেননি মিস্টার গ্যাংস্টার? প্রাপ্ত চোখ মেলল। রাজ্যের বিরক্তি ওর চেহারায়। বিছানা ছেড়ে ও এগোতে যাচ্ছিল দরজা লক করবে বলে। মনে মনে তার আগে টমিকেও গোটা কয়েক কথা শোনাবে বলেও প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু ওকে বাহাদুর থেকে সরতে দিল না ইচ্ছে। প্রাপ্তর কলার এক হাতে চেপে ধরে রাখলো, আর এক হাতে পাশের দেয়ালে ঠেকানো গিটারটা উপরে তুলে ধরলো। কিঞ্চিত বিস্ময়ে প্রাপ্ত দেখতে লাগলো ওর কর্মকাণ্ড। গিটারটা একদম দরজা বরাবর ধরে নিজেদের টমির আড়াল করে নিল ইচ্ছে। আর এক হাতে প্রাপ্তর চুল মুঠো করে নিয়ে ঠোঁট ছুঁয়ে দিল প্রাপ্তর ঠোঁটে।
বড় বড় দৃষ্টিতে সেকেন্ড 2 তাকিয়ে থেকে বাঁকা হাসলো প্রাপ্ত। ইচ্ছে সরে যেতে গিটারের আড়াল থেকে উকি দিয়ে টমের দিকে তাকালো সরু চোখে, আঙুল ঘুরিয়ে ইশারায় বোঝালো, Your turn now, টমি মিয়া। এখানে তোমার উপস্থিতি নট অ্যালাউড। টমি আর দাঁড়ালো না, অলসের মতন পা ছুঁড়ে পিছনে ঘুরে হাঁটা লাগালো। ওর প্রস্থানে যেন ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজছে, জাগ শোনা শোনা লাগে। দুজনের কাণ্ড দেখে শব্দ করে হেসে দিল ইচ্ছে। প্রাপ্ত মুগ্ধ চোখে তাকিয়ে রইল ওর হাসির দিকে। ওর দিকে তাকিয়ে ঠোঁট কামড়ে হাত থেকে গিটারটা নামালো ইচ্ছে। মাথা নামিয়ে নিল লাজুক চাহনিতে। জানে প্রাপ্ত ওর হাসিটাতে বরাবর দুর্বল। অঘটন ঘটাতে খুব বেশি দেরি নেই এখন আর। ওর হাত ধরে ওকে জানলার সামনে এনে দাঁড় করালো প্রাপ্ত। জড়িয়ে ধরলো পেছন থেকে। ঘাড়ের সবগুলো চুল সামনে দিয়ে ঠোঁট ছোঁয়ালো ইচ্ছের মুক্ত কাঁধে। মৃদু কেঁপে উঠল ইচ্ছে। প্রাপ্তর কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল, আমার একান্ত ইচ্ছে নদী আজীবন এমন চঞ্চল থাকুক, আজীবন এমন উত্তাল থাকুক তার প্রেম জোয়ার নিয়ে। আমি আজীবন এইভাবে তোমার ভালোবাসার গহীনে বাধা পড়ে থাকতে চাই ইচ্ছে। প্রেম নম্বর ফেলে ভালোবাসি তোমাকে। স্বস্তিতে প্রাপ্তর বুকে মাথা টাকালো ইচ্ছে। নিজেকে বড্ড সৌভাগ্যবতী মনে হয় ওর। সেদিনের পর একবারও ওর জীবন মৃত্যুর সন্ধির সেই ভয়ানক মুহূর্ত মনে করতে দেয়নি প্রাপ্ত। শুধুই ভালোবেসেছে। ওই বুক জুড়ে ওর নামে স্বস্তি লেখা, শান্তি আঁকা। এতগুলো দিন সে অনুভবেই তৃপ্ত হচ্ছে। প্রতিবারের মতো নিজেকে আজও উজাড় করে দেবে ও প্রাপ্তর ভালোবাসায়। লুফে নেবে ওর সমস্ত শিহরণী ভালোবাসা। এমন প্রতিটা মাঝরাতে চাঁদ সাক্ষী থাকুক ওদের ভালোবাসার। রাত জাগা ডাহুক, সাক্ষ্য দিক ওদের খুনসুটি। বাগানের প্রতিটা ফুল গল্প লিখুক ওদের কাছে আসার। ভালোবাসা এমন সুন্দরতম হোক, আর প্রেম জোয়ারে বাঁধা পড়ুক প্রতিটা উতল হৃদয়।